আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংলিশ লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই যে লেসনটি তোমাদের রয়েছে সম্পূর্ণ লেসনটা আমরা পড়ব বাংলা অর্থ সহ। তারপর এখানে যে অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটি বা প্রশ্নের উত্তর নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে ক্লাস তোমাদের 7 এর লেসন 9 এর যে লেসনটা তোমাদের রয়েছে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা যে প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তরও তোমরা কিন্তু জেনে নিতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। এবং পরীক্ষা যদি তোমাদের এই লেসন থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজটার বাংলা অর্থ তোমরা পরীক্ষায় কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এবং সেখানে যে প্রশ্ন থাকবে তার উত্তরগুলো তোমরা সহজেই লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তোমাদের ক্লাস 7 এর ইংলিশ যেটা রয়েছে লেসন 9 এ। লেসনটার নাম হচ্ছে জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। জেসি বোস বলতে এখানে জগদীশচন্দ্র বোসের কথা বলা হচ্ছে। আ বিউটিফুল মাইন্ড, বিউটিফুল মানে হচ্ছে কি, বিউটিফুল মানে আমরা জানি সুন্দর, আর মাইন্ড মানে হচ্ছে মন, তো একটা সুন্দর মন, এটা বাংলা অর্থ আর কি। তো চলো আমরা শুরু করি। প্রথমে কি দেওয়া আছে, লেট স্টার্ট, চলো শুরু করি। দেখো প্রথমে যে লেসনটা আমরা পড়বো তার সম্পর্কে একটু তথ্য এখানে দেওয়া আছে। কি বলা হয়েছে, আ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট। অর্থাৎ আমরা এখন যে লেসনটা পড়বো জেসি বোস আ বিউটিফুল মাইন্ড, এটা হচ্ছে একটি বায়োগ্রাফি অর্থাৎ একটি জীবনী। জগদীশচন্দ্র বোসের মানে সম্পর্কে একটা এখানে তুলে দেওয়া হয়েছে আর কি, জীবনীর একটা অংশ, ঠিক আছে। তো এখানে দেখো বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, কারণ জীবন সম্পর্কে যখন কিছু লেখা হয় তখন সেটাকে বলা হয় বায়োগ্রাফি, আর বাংলায় বলা হয় জীবনী। তো বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি, তো বায়োগ্রাফি হচ্ছে একটি লাইফ স্টোরি, একটা জীবনের একটি গল্প, অফ সামওয়ান, সামওয়ান মানে হচ্ছে যে কারো একটি জীবনের গল্প। ইউজুয়ালি এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে কি বিখ্যাত, আর ইউজুয়ালি মানে হচ্ছে স্বাভাবিকভাবে বা স্বভাবতই বা সাধারণত এরকম, ঠিক আছে। তো সাধারণত কোনো বিখ্যাত ব্যক্তির এই যে জীবনী মানে জীবন সম্পর্কে যখন কিছু লেখা হয় তখনই সেটাকে বলা হয় বায়োগ্রাফি। কোনো সাধারণ মানুষের তো জীবনী সম্পর্কে যদি কেউ লেখে সেটা তো তার মধ্যে তো কারো ইন্টারেস্ট থাকবে না সেটা পড়ার জন্য। তো সাধারণত কী হয়, বিখ্যাত ব্যক্তির যে জীবনী মানে জীবন সম্পর্কে কিন্তু এই বায়োগ্রাফি লেখা হয়। এরপরে দেখো দ্য পার্সন মে বি অ্যালাইভ অর ডেড, তো যে ব্যক্তির জীবনী লেখা হয় সে ব্যক্তি কি হয়, অ্যালাইভ মানে হচ্ছে কি সে ব্যক্তি জীবিতও থাকতে পারে, অর ডেড অথবা মৃত মানে মারাও যেতে পারে, মারা গিয়েছে কোনো ব্যক্তি তার সম্পর্কে মানে বায়োগ্রাফি লেখা হয়, বা সে বেঁচে রয়েছে, ঠিক আছে, সেই অবস্থাতেও মানে বায়োগ্রাফি লেখা হয়। ওকে, এরপর দেখো বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামওয়ান আদার দেন দ্য পার্সন হিমসেলফ। তো কী বলা হচ্ছে, বায়োগ্রাফিস মানে হচ্ছে এই যে জীবনীগুলি, আর অলওয়েজ রিটেন সবসময় লেখা হয়। রিটেন মানে কি, রাইট মানে লেখা, রিটেন বলতে এখানে লেখা হয়, আর অলওয়েজ মানে সর্বদা। তো এই বায়োগ্রাফিগুলি সর্বদা লেখা হয় বাই সামবডি, অন্য সামবডি মানে কারো দ্বারা লেখা হয় আর কি এই বায়োগ্রাফিগুলি, আদার দ্যান দ্য পার্সন হিমসেলফ, মানে যে ব্যক্তির বায়োগ্রাফি লেখা হয় তিনি নিজেই কিন্তু তার জীবনী বা বায়োগ্রাফি লেখেন না, সাধারণত অন্য কোনো ব্যক্তি লেখে আর কি, ঠিক আছে, কারো সম্পর্কে বায়োগ্রাফি বা জীবনী। উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পার্সনস সো দ্যাট উই মে লার্ন অ্যাবাউট দেম অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম। তো কী বলা হচ্ছে, দেখো উই রিড মানে কি আমরা পড়ি, উই মানে আমরা, রিড মানে হচ্ছে পড়া, তো আমরা পড়ি বায়োগ্রাফিস মানে হচ্ছে জীবনীগুলি অফ এমিনেন্ট পার্সন, এই বিখ্যাত ব্যক্তিদের জীবনীগুলি আমরা পড়ি, সো দ্যাট মানে হচ্ছে কি যাতে উই মে লার্ন আমরা শিখতে পারি বা জানতে পারি, লার্ন মানে কি শেখা বা জানা, ঠিক আছে। তো উই মে লার্ন যাতে আমরা জানতে পারি বা শিখতে পারি, অ্যাবাউট দেম তাদের সম্পর্কে, অর্থাৎ তাদের সম্পর্কে আমরা যাতে জানতে পারি তার জন্যই কিন্তু আমরা বিখ্যাত ব্যক্তির এই যে জীবনী সেগুলো আমরা পড়ি। অ্যান্ড এবং ট্রাই মানে কি চেষ্টা করে, এবং চেষ্টা করি টু বি লাইক দেম তাদের মতো হওয়ার চেষ্টা করি। তো আমরা বিখ্যাত ব্যক্তিদের যে জীবনী সেগুলো আমরা পড়ি কেন না, তাদের সম্পর্কে জানার জন্য এবং তাদের মতো যাতে আমরাও হতে পারি সেটা চেষ্টা করার জন্যই আমরা পড়ি আর কি, ঠিক আছে, বিখ্যাত ব্যক্তির জীবনী। তো এখানে একটু তথ্য দেওয়া রয়েছে এই মানে এই লেসনটা সম্পর্কে। তারপর কি বলা হয়েছে দেখো, লেটস শেয়ার, চলো শেয়ার করি। ক্যান ইউ নেম অ্যানি এমিনেন্ট পার্সন অফ ইউর ডিস্ট্রিক্ট। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাদের হয়তো পরীক্ষাতে আসবে না, তো আমি প্রশ্নগুলোতে কি বলা হয়েছে সেগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। বলা হচ্ছে কি, ক্যান ইউ নেম তুমি কি নাম বলতে পারবে, অ্যানি এমিনেন্ট পার্সন কোনো বিখ্যাত ব্যক্তির, অফ ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলার মধ্যে রয়েছে এমন কোনো বিখ্যাত ব্যক্তির নাম কি তুমি বলতে পারবে। তোমার জানা থাকলে বলবে ইয়েস এবং নামটা বলবে, আর না জানা থাকলে তুমি জেনে নেবে, ঠিক আছে, কারো কাছ থেকে। এরপর দেখো, হু ইজ দ্য
পার্সন ইন দ্য পিকচার, এখানে একটি ছবি দেওয়া আছে, ঠিক আছে। এই যে পিকচার বা ছবিটা দেওয়া আছে, বলা হচ্ছে এই ছবিতে এই ব্যক্তিটা কে, ঠিক আছে, এটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। জানা থাকলে বলবে নামটা। এরপর ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম, তুমি কি তার সম্পর্কে কিছু জানো, ইনার সম্পর্কে যদি তুমি কিছু জেনে থাকো তাহলে সেটা তোমাকে বলতে বলা হচ্ছে, তুমি সেটা ক্লাসে বলবে। তো এরপর হচ্ছে আমাদের মূল যেটা টেক্সট, সেটা আমরা পড়বো। প্রথমে রয়েছে ইউনিট 1। এখন কী দেওয়া আছে, লেটস রিড, রিড মানে কি পড়া, তো লেটস রিড মানে কি চলো পড়ি। হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তো হিস্টোরিক্যালি মানে কি ঐতিহাসিকভাবে ইন 1895 1895 খ্রিস্টাব্দে বা 1895 সালে ইন্ডিয়া ওয়াজ মানে ভারতবর্ষ ছিল আন্ডার দ্য ব্রিটিশ রুল, রুল মানে কি শাসন, অর্থাৎ সেই 1895 সালে যে সময়, সেই সময় কী ছিল, ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। আর ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। তো দেখো কী বলা হচ্ছে, আর ডিফারেন্ট হিস্ট্রি, ডিফারেন্ট মানে কি আলাদা, হিস্ট্রি মানে ইতিহাস, একটি আলাদা ইতিহাস ওয়াজ মেড মানে তৈরি হয়েছিল, মেড মানে কি তৈরি হওয়া, একটা আলাদা ইতিহাস তৈরি হয়েছিল দ্যাট ইয়ার মানে ওই বছর, ওই বছর বলতে এই 1895 খ্রিস্টাব্দে, অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা, কলকাতার টাউন হলে একটা আলাদা ইতিহাস ওই বছর তৈরি হয়েছিল। কী ইতিহাস, পরের লাইনে আমরা দেখতে পাবো। অ্যান ইন্টারেস্টিং demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. তো কী বলা হচ্ছে, অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন, ইন্টারেস্টিং মানে কি মজাদার, ঠিক আছে, যেটাতে মানুষের আগ্রহ থাকে সেরকম একটা ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন বলতে কি মানে প্রদর্শন আর কি, কোনো কিছু একটা খোলা জায়গায় যেটা দেখানো হয় আর কি, ঠিক আছে, সবাইকে প্রদর্শন করা হয়, সেরকম একটা প্রদর্শনী, একটা মজাদার একটা প্রদর্শনী ওয়াজ পারফর্ম মানে পারফর্ম করা হয়েছিল বা দেখানো হয়েছিল বাই জগদীশ চন্দ্র বোসের দ্বারা, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। এই জগদীশ চন্দ্র বোস এই সময় কী ছিলেন না, একজন অ্যাসিস্ট্যান্ট মানে কি সহায়ক প্রফেসর অর্থাৎ অধ্যাপক ছিলেন, ঠিক আছে, প্রেসিডেন্সি কলেজের একজন মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। তো তিনি একটা ডেমনস্ট্রেশন করেছিলেন, একটা প্রদর্শনী করেছিলেন সবার সামনে, এবং সেখানে কি দেখিয়েছিলেন, এরপর দেখো, এভরি ওয়ান ওয়াজ ওভারওড when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. দেখো এভরি ওয়ান মানে প্রত্যেকে, ওয়াজ ওভারওড বলতে এখানে মুগ্ধ হয়ে যাওয়া, ইমপ্রেস হয়ে যাওয়া, তো প্রত্যেকে মুগ্ধ হয়ে গিয়েছিল when যখন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ওকে, দেখো ইলেকট্রোম্যাগনেটিক মানে কি, বিদ্যুৎ, আর ম্যাগনেট মানে কি, ম্যাগনেট মানে হচ্ছে চুম্বক, তো তড়িৎ, এখানে ইলেকট্রো বলতে তড়িৎ বলবো আমরা, তো তড়িৎ চুম্বকীয় ওয়েভস মানে কি ঢেউ বা তরঙ্গ, তো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ট্র্যাভেল করেছিল বা গিয়েছিল ফ্রম দ্য লেকচার হল, এই লেকচার হল থেকে, যেখানে কলেজে লেকচার দেওয়া হয় সেই লেকচার হল থেকে, টু আ থার্ড রুম একটা তৃতীয় নম্বর একটা ঘর পর্যন্ত চলে গিয়েছিল এই ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ সেটা, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ সেটা, অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, প্রায় 75 মিটার দূরে, ঠিক আছে, 75 মিটার দূরে চলে গিয়েছিল এই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর কি। এরপর দেখো, দিস ওয়েভস পাস্ট থ্রু 3 সলিড ওয়ালস। তো দিস ওয়েভস মানে হচ্ছে এই তরঙ্গগুলি, এই ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভস, এই ওয়েভসগুলি বা তরঙ্গগুলি পাস্ট মানে অতিক্রম করেছিল থ্রু 3 সলিড ওয়ালস। এখানে দেখো থ্রু মানে কি, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া আর কি, তো কার মধ্যে দিয়ে গিয়েছিল, 3 মানে 3টি সলিড ওয়ালস মানে 3টি শক্ত দেওয়াল, সলিড যার মধ্যে কোনো ফাঁপা নেই আর কি, ঠিক আছে, এরকম সলিড দেওয়ালের মধ্যে দিয়ে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক আছে, সেটা গিয়েছিল প্রায় 75 মিটার দূরে 3 নম্বর ঘরের মধ্যে, ঠিক আছে। এরপর দেখো, এই ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ সেটাকে কি মানে, যেটা আমরা এখন মানে ফোনে কথা বলি আর কি, ঠিক আছে, এরকম জিনিস যেটা, সেটা তখন তো এই ফোন বা টেলিফোন তৈরি হয়নি, তো সেই সময় তৈরির একটা সূত্রপাত হয়েছিল আর কি। এরপর দেখো, দিস ওয়াজ আ রিমার্কেবল অ্যান্ড প্যাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো দিস ওয়াজ মানে এটা ছিল, দিস মানে কি এটা, ওয়াজ মানে ছিল, তো দিস ওয়াজ মানে এটা ছিল আ রিমার্কেবল
এ মানে কি, এ মানে একটি, আর রিমার্কেবল বলতে এখানে উল্লেখযোগ্য, তো এটা ছিল একটি উল্লেখযোগ্য অ্যান্ড এবং প্যাথ ব্রেকিং ইনসিডেন্ট। প্যাথ ব্রেকিং মানে হচ্ছে, প্যাথ ব্রেকিং বলতে একটি পথ প্রদর্শক বা একটা কোনো কিছুর উদ্ভাবনী আর কি, কোনো কিছু একটা ইনসিডেন্ট বলতে ঘটনা, অর্থাৎ কোনো কিছু একটা ঘটনা ঘটতে চলেছে বা কোনো কিছু আবিষ্কার হতে চলেছে, এরকম একটা উল্লেখযোগ্য একটি ঘটনা। হুইচ পেভড, যেটা পেভড মানে কি পথ দেখিয়েছিল বা পথ, ঠিক আছে, পথ প্রদর্শন করেছিল আর কি। দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ, মানে ভবিষ্যতের রিসার্চ বলতে কি এখানে গবেষণা, ভবিষ্যতের যে গবেষণা সেই গবেষণার পথটাকে আরও মানে মসৃণ করে দিয়েছিল, ঠিক আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। অর্থাৎ এই যে ম্যাগনেটিক যে ওয়েভস, যেটা হচ্ছে 75 মিটার দূরে তিনি পাঠিয়েছিলেন 3টি সলিড দেওয়ালের মধ্যে দিয়ে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু সারা পৃথিবীতে একটা আরও যে এটাকে নিয়ে আরও অনেক বড় কিছু করা যেতে পারে সেরকম একটা পথ তিনি দেখিয়েছিলেন। Born on 30th November 1858 at Bikrampur, now Munsiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talent, a physicist, biologist, botanist, as well as a writer of science fiction. তো কী বলা হচ্ছে, বোর্ন মানে কি জন্মগ্রহণ করা, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন বোর্ন অন 30th নভেম্বর 1858, তিনি 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? অ্যাট বিক্রমপুর। এই বিক্রমপুরটা কোথায়? বিক্রমপুরটা হচ্ছে নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বর্তমানে হচ্ছে বাংলাদেশের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের মানে জেলার মধ্যে পড়ছে এই বিক্রমপুর জায়গাটা। তো সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জগদীশচন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট। তো এই জগদীশচন্দ্র বোস ওয়াজ মানে কি ছিলেন, আ ম্যান একজন মানুষ, অফ ডাইভার্স ট্যালেন্ট, ট্যালেন্ট মানে কি প্রতিভা, আর ডাইভার্স বলতে এখানে বহুমুখী, যার অনেক প্রতিভা রয়েছে আর কি, ঠিক আছে। তো এই জগদীশচন্দ্র বসু ছিলেন একটা বহুমুখী প্রতিভা সম্পন্ন একটি মানুষ। তিনি কী কী ছিলেন দেখো, ফিজিসিস্ট, তিনি একজন পদার্থবিদ ছিলেন। বায়োলজিস্ট, একজন তিনি বায়োলজিস্ট মানে কি একজন জীববিদ ছিলেন, ঠিক আছে, জীববিদ্যা সম্পর্কে তিনি জানতেন। বোটানিস্ট, একজন উদ্ভিদবিদ ছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার, এবং একই সঙ্গে তিনি ছিলেন একজন লেখক অফ সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কি, এখানে সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, ফিকশন মানে হচ্ছে কল্পনা করে যে সমস্ত কাহিনী লেখা হয় সেগুলোকে বলা হয় ফিকশন। তিনি কল্প বিজ্ঞানের একজন লেখকও ছিলেন, মানে কল্পনা করে বিজ্ঞানমূলক বিভিন্ন কাহিনী লিখতেন। তো এই সমস্ত প্রতিভার অধিকারী তিনি ছিলেন। এরপর দেখো, হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তো তার বাবার নাম কি? হিজ ফাদার মানে কি তার বাবার নাম ছিল কি ভগবান চন্দ্র বোস, ঠিক আছে, এবং তিনি কি ছিলেন? ওয়াজ আ লিডার, তিনি ছিলেন নেতা, কিসের নেতা? অফ দ্য ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন কে? এই জগদীশ চন্দ্র বোসের বাবা ভগবান চন্দ্র বোস। ওকে, হি ওয়ার্কড অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস। তো হি ওয়ার্কড মানে তিনি কাজ করতেন অ্যাজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে, ইন ফরিদপুর, ঠিক আছে, ফরিদপুরে, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস, এবং অন্যান্য জায়গায়। কে কাজ করতেন? এই জগদীশ চন্দ্র বোসের বাবা। এরপর দেখো, জগদীশ চন্দ্র's এডুকেশন স্টার্টেড ইন আ ভার্নাকুলার স্কুল বিকজ হিজ ফাদার believed that one must know one's mother tongue before learning any other language. তো এখানে কি বলা হচ্ছে দেখো, আমরা এখান থেকে পড়লাম জগদীশ চন্দ্র's এডুকেশন, মানে জগদীশ চন্দ্র বসুর যে এডুকেশন মানে কি শিক্ষা, ঠিক আছে, সেই শিক্ষা স্টার্টেড মানে শুরু হয়েছিল ইন আ ভার্নাকুলার স্কুল, একটা ভার্নাকুলার স্কুল মানে হচ্ছে দেশি স্কুলে, ঠিক আছে, কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নয়, একটা দেশি স্কুলে তার যে শিক্ষা সেটা শুরু হয়েছিল। বিকজ মানে কি কারণ হচ্ছে হিজ ফাদার, তার বাবা, বিলিভড মানে বিশ্বাস করতেন, দ্যাট ওয়ান মাস্ট নো যে একজনের অবশ্যই জানা উচিত বা একজনকে অবশ্যই জানতে হবে ওয়ান্স মাদার টাং, তার মাদার টাং বলতে মাতৃভাষা, তার নিজের যে মাতৃভাষা সেটাকে অবশ্যই জানতে হবে। বিফোর লার্নিং অ্যানি আদার ল্যাঙ্গুয়েজ, ওকে, বিফোর লার্নিং অ্যানি আদার ল্যাঙ্গুয়েজ মানে অন্যান্য যে কোনো ভাষা শেখার আগে নিজের যে মাতৃভাষা সেটাকে আগে অবশ্যই ভালোভাবে শিখতে হবে, এটা তিনি বিশ্বাস করতেন কে? জগদীশ চন্দ্র বোসের বাবা। তাই তিনি তাকে একটি দেশি স্কুলে ভর্তি করিয়েছিলেন। বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, বিসাইডস মানে কি তাছাড়াও ওয়ান শুড নো একজনের জানা উচিত ওয়ানস ওন পিপল,
একজনের যে মানে নিজের এখানে কি বলে ওয়ান শুড নো ওয়ান্স ওন পিপল, মানে ওন বলতে কি নিজের মানুষজন বলতে নিজের যে আশেপাশে যে সমস্ত মানুষজন, নিজের দেশের মানুষজন, নিজের রাজ্যের, জেলার, ঠিক আছে, যে আমাদের কাছের যে সমস্ত মানুষজন, সেই মানুষজন সম্পর্কে আমাদের কিন্তু জানা উচিত। তার জন্য তিনি দেশি স্কুলে ভর্তি করিয়েছিলেন। এরপর স্পিকিং অ্যাট বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেড। তো স্পিকিং অ্যাট বিক্রমপুর কনফারেন্স, তো বিক্রমপুর কনফারেন্স মানে বিক্রমপুরে একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে জগদীশচন্দ্র বোস বলেছিলেন, এবং সেটা হয়েছিল কত সালে, 1915 সালে। তো সেখানে তিনি কি বলেছিলেন সেই সম্মেলনে, এখানে তার বক্তব্যটা দেখো এখানে রয়েছে, ঠিক আছে, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে বক্তব্যটা এই পর্যন্ত, ঠিক আছে। তোমরা এখান থেকে পড়ে নিয়ে একবার কি বলা হচ্ছে দেখো। অ্যাট দ্যাট টাইম সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ওয়াজ আ প্রিভিলেজড স্টেটাস সিম্বল। তো জগদীশচন্দ্র বোস বলছেন অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়ে সেন্ডিং চিলড্রেন মানে বাচ্চাদের পাঠানো টু ইংলিশ স্কুল, মানে ইংলিশ স্কুলে বাচ্চাদের যে পাঠানো, সেই পাঠানোটা কীরকম ছিল, ওয়াজ আ প্রিভিলেজড স্টেটাস সিম্বল মানে হচ্ছে এখানে প্রতীক, ঠিক আছে। স্টেটাস মানে হচ্ছে যেটা আভিজাত্য বলি আমরা, ওকে। প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ সুবিধাপ্রাপ্ত। তো বাচ্চাদের সেই সময় মানে ইংলিশ মিডিয়াম যে স্কুল, সেই স্কুলে পাঠানোটা একটা মানে একটা আভিজাত্যের একটা ব্যাপার ছিল আর কি, ঠিক আছে। তো সেটাই বলা হচ্ছে। ইন দ্য ভার্নাকুলার স্কুল টু হুইচ আই ওয়াজ সেন্ট, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট of my father sat on my right side and the son of a fisherman sat on my left. তো কি বলা হচ্ছে এই লাইনে, ইন দ্য ভার্নাকুলার স্কুল মানে সেই ভার্নাকুলার স্কুলে বা সেই দেশি স্কুলে, যে স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন, টু হুইচ আই ওয়াজ সেন্ট যেখানে আমাকে পাঠানো হয়েছিল, দ্য সন অফ আ মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার, ঠিক আছে। তো দেখো কি বলা হচ্ছে, দ্য সন মানে হচ্ছে দ্য সন অফ আ মুসলিম অ্যাটেন্ডেন্ট, একজন মুসলিম অ্যাটেন্ডেন্ট বা একজন মুসলিম অ্যাটেন্ডেন্ট বলতে এখানে সঙ্গী, ঠিক আছে, বা বন্ধু এরকম। অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার মানে আমার বাবার একজন মুসলিম বন্ধুর একটা ছেলে, ওকে। সে কোথায় বসতো, স্যাট অন মাই রাইট সাইড, আমার ডান দিকে বসতো স্কুলে। অ্যান্ড দ্য সন অফ আ ফিশারম্যান এবং একজন জেলের ছেলে, ফিশারম্যান বলতে কি জেলে, এবং জেলের একজন ছেলে স্যাট অন মাই লেফট, আমার বাঁ দিকে বসতো, বাঁ পাশে বসতো। দে ওয়ার মাই প্লেমেটস এবং তারা ছিল আমার খেলার সাথী। প্লেমেটস মানে কি খেলার সাথী, দে মানে হচ্ছে তারা, ওয়ার মানে ছিল, মাই মানে হচ্ছে আমার, প্লেমেটস বলতে খেলার সাথী, তো তারা ছিল আমার খেলার সাথী। আই লিসেন্ড স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিম্যালস অ্যান্ড অ্যাকুয়াটিক ক্রিয়েচার্স। দেখো আই লিসেন্ড মানে আমি শুনতাম, লিসেন্ড মানে কি শুনতাম, স্পেল বাউন্ড মানে মন্ত্রমুগ্ধ হয়ে, ঠিক আছে, মানে খুব মন দিয়ে শুনতাম আর কি। টু দেয়ার স্টোরিজ তাদের গল্পগুলি, কিসের গল্প, অফ বার্ডস মানে পাখির গল্প, অ্যানিম্যালস বিভিন্ন প্রাণী বা জন্তুর গল্প, অ্যান্ড অ্যাকুয়াটিক ক্রিয়েচার্স বলতে জলজ বিভিন্ন যে প্রাণী, তাদের সেই সমস্ত সম্পর্কে তিনি শুনতেন তার এই দুই বন্ধুর কাছ থেকে, ঠিক আছে, যে ডান দিকে আর বাঁ দিকে বসে থাকতো, একজন মুসলিমের ছেলে, একজন হচ্ছে জেলের ছেলে। পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড আ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার। দেখো পারহ্যাপস মানে হচ্ছে হয়তো, দিস স্টোরিজ মানে হয়তো, দিস স্টোরিজ বলতে এই গল্পগুলি, হয়তো এই গল্পগুলি ক্রিয়েটেড মানে তৈরি করেছিল, ইন মাই মাইন্ড মানে আমার মনের মধ্যে, আর কিন ইন্টারেস্ট একটি গভীর আগ্রহ, ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার বলতে কি প্রকৃতি, মানে প্রকৃতির কাজকর্ম সম্পর্কে ইনভেস্টিগেট করা বা সেগুলোকে যে পর্যবেক্ষণ করার যে একটা গভীর ইন্টারেস্ট বা আগ্রহ, সেটা সাধারণত এই যে তার দুই বন্ধু দুই পাশে বসতো, তাদের বিভিন্ন প্রাণী গাছপালা সম্পর্কে, পশু পাখি সম্পর্কে সেই গল্পগুলো শুনেই হয়তো তার মনের মধ্যে মানে প্রকৃতি সম্পর্কে যে ইনভেস্টিগেট করার যে একটা যে আগ্রহ, সেটা তার মধ্যে তৈরি হয়েছিল। এরপরে দেখো, when I returned home from school accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. তো কি বলা হচ্ছে, when I returned যখন আমি ফিরতাম,
ওয়েন আই রিটার্ন মানে কি ফিরে আসা, যখন আমি ফিরে আসতাম হোম মানে বাড়িতে ফিরে আসতাম, ফ্রম স্কুল থেকে, যখন আমি স্কুল থেকে বাড়িতে ফিরে আসতাম, অ্যাকম্পানিড বাই মাই স্কুল ফেলোজ, এখানে ফেলোজ বলতে কি সঙ্গী, ঠিক আছে, স্কুল ফেলোজ, অ্যাকম্পানিড বলতে কারোর সঙ্গে যাওয়া বা আসা, ঠিক আছে, অর্থাৎ আমার এই যে স্কুলের বন্ধু, সেই স্কুলের বন্ধুগুলোকে সঙ্গে করে নিয়ে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরতাম, মাই মাদার ওয়েলকামড, আমার মা কী করতেন, ওয়েলকাম মানে স্বাগত জানাতেন, অ্যান্ড ফেড এবং খাওয়াতেন, ফেড মানে কি খাওয়ানো, এবং খাওয়াতেন, অল অফ আস আমাদের সকলকে বলতে এই যে তার ডান দিকে বাঁ দিকে যে দুই বন্ধু বসতো, ঠিক আছে, তাদেরকে, উইদাউট ডিসক্রিমিনেশন মানে হচ্ছে কি কোনো কিছু বাছ বিচার না করে, অর্থাৎ কে ছোট কে বড় এরকম কোনো বাছ বিচার না করেই, ঠিক আছে, জগদীশচন্দ্র বোসের মা তাকে এবং তার বন্ধুদের কিন্তু খাওয়াতেন যখন তারা স্কুল থেকে বাড়ি ফিরে আসতেন। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. কি বলা হচ্ছে, ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ মানে কি বন্ধুত্ব, চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, অর্থাৎ এটা আমার যে শৈশবকালের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের কারণেই উইথ দেম, তাদের সঙ্গে আমার বন্ধুত্বের কারণে, উইথ দেম বলতে সেই যে দুজন ছিল আর তার ডান দিকে বাঁ দিকে যারা বসতো আর কি, সেই তাদের সঙ্গে যে বন্ধুত্ব হয়েছিল ছোটোবেলায়, ঠিক আছে, সেই বন্ধুত্বের কারণেই কী হয়েছিল, আই কুড নেভার ফিল, আমি কখনোই ফিল করিনি বা অনুভব করিনি দ্যাট দেয়ার ওয়ার ক্রিয়েচার্স বলতে এখানে ক্রিয়েচার্স বলতে কি প্রাণী, ঠিক আছে, যে এক রকমের প্রাণীও থাকতে পারে, হু মাইট বি লেভেলড লো কাস্ট, যাদেরকে নিচু জাতি বলে তকমা দেওয়া যেতে পারে, লেভেল মানে কি লেভেল, কাউকে লেভেল মেরে দেওয়া বা তকমা দেওয়া আর কি, ঠিক আছে, অর্থাৎ এখানে জগদীশচন্দ্র বোস এটা বলছেন যে ছোটোবেলায় তিনি যাদের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল, একজন মুসলিমের ছেলে একজন জেলের ছেলে, এবং তাদেরকে তার মা যে কোনো রকম বাছবিচার না করে সবাইকে এক চোখে দেখতেন এবং তাদেরকে খাওয়াতেন, এই যে ব্যাপারটা, এর জন্যই এই বন্ধুত্বের কারণেই কিন্তু তিনি কখনোই বুঝতে পারেননি যে ছোট জাত বলে কোনো জাত বা কোনো মানুষ থাকতে পারে বা কোনো প্রাণী থাকতে পারে, এটা তিনি কখনোই অনুভব করেননি। আই নেভার রিয়েলাইজড দ্যাট দেয়ার এক্সিস্টেড আ প্রবলেম কমন টু দ্য টু কমিউনিটিজ, হিন্দুজ অ্যান্ড মুসলিমস। তো তিনি কি বলছেন দেখো, আই নেভার রিয়েলাইজড, আমি কখনোই বুঝতে পারিনি, রিয়েলাইজ মানে হচ্ছে কি বোঝা বা কোনো কিছু অনুভব করা, ঠিক আছে, বুঝতে পারা আর কি এরকম। তো আই নেভার রিয়েলাইজড, আমি কখনোই বুঝতে পারিনি দ্যাট দেয়ার এক্সিস্টেড আ প্রবলেম, যে একটা প্রবলেম বা সমস্যা রয়েছে, কমন টু দ্য টু কমিউনিটিস, এই যে দুটি মানে কমিউনিটিস রয়েছে, যে দুটি হচ্ছে মানে যে ভাগ রয়েছে হিন্দু মুসলিম, এই হিন্দু মুসলিমদের মধ্যে যে একটা সমস্যা থাকতে পারে, ঠিক আছে, সেটা আমি কখনোই অনুভব করিনি। তার ছোটোবেলার যে বন্ধু বান্ধব যারা ছিল আর কি, তার পরিবারটা যেরকম ছিল আর কি, ঠিক আছে, সেই দিক থেকে তিনি এটা কখনোই মানে ফিল করেননি বা অনুভব করেননি যে এরকম মানুষের মধ্যে ভেদাভেদ থাকতে পারে। নেক্সট দেখো আমরা পড়ব, ইন 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল অ্যান্ড 6 years later হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল ইন ক্যালকাটা। তো ইন 1869 1869 খ্রিস্টাব্দে বোস যোগদান করেছিলেন হেয়ার স্কুল, মানে তিনি হেয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন 1869 খ্রিস্টাব্দে, অ্যান্ড 6 years later এবং 6 বছর পরে, হি ওয়াজ অ্যাডমিটেড 6 বছর পরে তিনি ভর্তি হয়েছিলেন কোথায়, টু সেন্ট জেভিয়ার্স স্কুল ইন ক্যালকাটা, কলকাতা সেন্ট জেভিয়ার্স স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন 6 বছর পরে। তো সেন্ট জেভিয়ার্স স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন কত খ্রিস্টাব্দে, 6 বছর পরে, মানে 1869 থেকে মানে 1875 খ্রিস্টাব্দে তিনি ভর্তি হয়েছিলেন এই সেন্ট জেভিয়ার্স স্কুলে, ঠিক আছে, তার আগে ভর্তি হয়েছিলেন কোথায়, হেয়ার স্কুলে। এরপরে দেখো, হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশান অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। তো হি পাসড মানে তিনি পাস করেছিলেন বা উত্তীর্ণ হয়েছিলেন দ্য এন্ট্রান্স এক্সামিনেশান, তিনি এই এন্ট্রান্স এক্সামিনেশান বা এন্ট্রান্স এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, অ্যান্ড জয়েন্ট এবং যোগদান করেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজ অফ কলকাতার এই সেন্ট জেভিয়ার্স কলেজে তারপর তিনি যোগদান করেছিলেন বা ভর্তি হয়েছিলেন। It was here that he came in contact with Jesuit Father Eugene Lefant, who played a significant role in developing his interest in natural science.
তো কী বলা হচ্ছে, ইট ওয়াজ হেয়ার মানে হচ্ছে এখানেই বলতে এই যে সেন্ট জেভিয়ার্স কলেজ আর কি, ঠিক আছে, এই সেন্ট জেভিয়ার্স কলেজেই ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট, অর্থাৎ এখানেই তিনি সংস্পর্শে এসেছিলেন কার, উইথ জেসুইট ফাদার ইউজিন লেফান্ড, এই জেসুইট ফাদার ইউজিন লেফান্ড এর সংস্পর্শে, অর্থাৎ এনার সঙ্গে পরিচয় হয়েছিল আর কি, কোথায়, এই সেন্ট জেভিয়ার্স কলেজেই। হু প্লেড আ সিগনিফিকেন্ট রোল, যিনি একটা খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন ইন ডেভেলপিং মানে উন্নতি সাধন করা, ঠিক আছে, ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচুরাল সায়েন্স বলতে প্রাকৃতিক বিজ্ঞানে তার যে আগ্রহ, সেই আগ্রহটাকে ডেভেলপ করতে বা উন্নতি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে, এই জেসুইট ফাদার ইউজিন লেফান্ড, ঠিক আছে, সেটা কোথায়, সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে। তো এরপর দেখো আমরা এটা এই পর্যন্ত পড়লাম। নেক্সট হচ্ছে ল্যাটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ কেমব্রিজ টু স্টাডি ন্যাচুরাল সায়েন্স। তো এখানে কি বলা হচ্ছে, ল্যাটার মানে হচ্ছে পরবর্তীকালে, বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, বোস ইংল্যান্ডে গিয়েছিলেন, অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন, এবং তার যে অ্যাডমিশন মানে কি ভর্তি হওয়ার যে ব্যাপার, সেটা সিকিউর করেছিলেন মানে নিশ্চিত করেছিলেন, ইন ক্রিস্ট কলেজ মানে ক্রিস্ট কলেজে, কেমব্রিজ, ঠিক আছে, কেমব্রিজের যে ক্রিস্ট কলেজ সেখানে, টু স্টাডি ন্যাচুরাল সায়েন্স মানে প্রাকৃতিক বিজ্ঞান সেটা নিয়ে পড়াশোনা করার জন্য। ইন 1884 হি রিসিভড দ্য ন্যাচুরাল সায়েন্স ট্রাইপাস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড আ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। তো দেখো কি বলা হচ্ছে এখানে, ইন 1884 মানে 1884 খ্রিস্টাব্দে, হি রিসিভড তিনি পেয়েছিলেন দ্য ন্যাচুরাল সায়েন্স মানে প্রাকৃতিক বিজ্ঞানের, অর্থাৎ ন্যাচুরাল সায়েন্স ট্রাইপাস, এটা হচ্ছে একটা উপাধি। তো এই উপাধিটা তিনি পেয়েছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ মানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই ন্যাচুরাল সায়েন্স অফ ট্রাইপাস এই উপাধি পেয়েছিলেন বা এই ডিগ্রি পেয়েছিলেন। অ্যান্ড বিএসসি ডিগ্রি এবং একটা বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, ওকে, লন্ডন ইউনিভার্সিটি থেকে তিনি বিএসসি ডিগ্রিটা পেয়েছিলেন। তারপর লাইনে দেখো, দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। তো দ্য ফলোয়িং ইয়ার মানে হচ্ছে পরের বছর, এই 1884 খ্রিস্টাব্দে মানে পরের বছর আর কি। তো দ্য ফলোয়িং ইয়ার বলতে পরের বছর, বোস জয়েন্ট মানে বোস যোগদান করেছিলেন প্রেসিডেন্সি কলেজে যোগদান করেছিলেন, অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স মানে ফিজিক্সের একজন অফিসিয়েটিং প্রফেসর হিসাবে যোগদান করেছিলেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, বাট মানে কি কিন্তু, হি ওয়াজ নট প্রোভাইডেড তাকে দেওয়া হতো না, কি দেওয়া হতো না, ফ্যাসিলিটিস বলতে এখানে সুযোগ সুবিধা, ওকে, অফ রিসার্চ মানে গবেষণা, কিন্তু সেখানে গবেষণা করার কোনো সুযোগ সুবিধা তাকে দেওয়া হতো না বা দেওয়া হয়নি, ওকে। হি ওয়াজ অলসো অফার্ড লয়ার স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলিগস। তো হি ওয়াজ অলসো অফার্ড মানে তাকে দেওয়া হতো লয়ার স্যালারি বলতে কি, যে মাইনে হয় আর কি, ঠিক আছে, মাসে যে টাকাটা দেওয়া হয় সেই স্যালারি যেটা, সেটা, তো লয়ার স্যালারি তাকে দেওয়া হতো মানে খুব কম তাকে স্যালারি দেওয়া হতো বা খুব কম মাইনে তাকে দেওয়া হতো। দেন হিজ ইউরোপিয়ান কলিগস বলতে আমরা কেউ যেখানে কাজ করে আর কি, সেই কাজের যারা সঙ্গী আর কি, ঠিক আছে, তাদেরকে বলা হয় কলিগস। তো সেখানে তার যে ইউরোপিয়ান কলিগস ছিল, অর্থাৎ ইউরোপিয়ান যে সমস্ত প্রফেসররা ছিল আর কি, তাদের থেকে তাকে অনেক কম স্যালারি বা কম মাইনে দেওয়া হতো। বোস হ্যাড আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। তো দেখো, বোস হ্যাড মানে বোসের ছিল, আর রিমার্কেবল সেন্স একটা উল্লেখযোগ্য একটা তার একটা মানে জ্ঞান ছিল আর কি, ঠিক আছে, অফ সেলফ রেসপেক্ট বলতে যে নিজস্ব একটা সম্মান বা রেসপেক্ট যেটা রয়েছে, সেই সেলফ রেসপেক্টটা তার কিন্তু ছিল, অ্যান্ড ন্যাশনাল প্রাইড এবং জাতীয় যে গর্ব সেটাও তার ছিল। দেয়ারফর অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। তো দেয়ারফর মানে কি সেই জন্য অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট একটা প্রতিবাদের, অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট মানে প্রতিবাদের স্বরূপ তিনি কী করেছিলেন, স্বরূপ হি কন্টিনিউড হিজ টিচিং, তিনি তার টিচিং অ্যাসাইনমেন্ট অর্থাৎ শিক্ষকতার যে কাজ সেটা তিনি কন্টিনিউ করে গিয়েছিলেন ফর 3 years 3 বছর ধরে, উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি তার কোনো স্যালারি বা মাইনে না নিয়েই তিনি 3 বছর ধরে কী করেছিলেন,
তিনি সেই প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতার কাজ করে গিয়েছিলেন, একটা প্রতিবাদ স্বরূপ তিনি এই কাজটা করে গিয়েছিলেন। ফাইনালি শেষ পর্যন্ত দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম আ পার্মানেন্ট টিচিং পোস্ট। তো ফাইনালি মানে কি, শেষ পর্যন্ত দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল, তো সেই কলেজের ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন আর হচ্ছে যে প্রিন্সিপাল, তারা কী করলেন, অফার্ড মানে কি দিলেন, অফার্ড হিম তাকে দিলেন, কি দিলেন, আ পার্মানেন্ট টিচিং পোস্ট, একটা হচ্ছে পার্মানেন্ট বলতে স্থায়ী একটা শিক্ষকতার পোস্ট বা পদ তাকে দিলেন। ঠিক আছে, কাকে দিলেন, জগদীশচন্দ্র বোসকে। তো এটা আমরা ইউনিট 1 যেটা ছিল সেটা পড়লাম। ইউনিট 1-এর শেষে কয়েকটা দেখো কী দেওয়া আছে, ওয়ার্ড নেস্ট, কিছু শব্দের মানে দেওয়া আছে, জাস্ট এগুলো আমরা একবার জেনে নেব। প্রথমে রয়েছে ডেমনস্ট্রেশন মানে কি, অ্যান অ্যাক্টিভিটি দ্যাট শোজ অ্যান্ড এক্সপ্লেন্স হাউ সামথিং ওয়ার্কস, অর্থাৎ এখানে বলা হচ্ছে একটি অ্যাক্টিভিটি বা একটা ক্রিয়াকলাপ আর কি, যেখানে দেখানো হয় এবং বর্ণনা করা হয় যে কোনো কিছু কিভাবে কাজ করে, ঠিক আছে, সেটা সেই জিনিসটা দেখানো, একটা প্রদর্শনী আর কি। এরপর দেখো ওভারওড মানে হচ্ছে ইমপ্রেসড অর্থাৎ মুগ্ধ। পেভড বলতে ক্রিয়েটেড আ সিচুয়েশান ইন হুইচ সামথিং ক্যান হ্যাপেন, অর্থাৎ কোনো কিছু একটা সিচুয়েশান বা পরিস্থিতি তৈরি করা যাতে সেখানে আরও কিছু ঘটতে পারে, ভবিষ্যতে কোনো কিছু ঘটতে পারে, সেরকম একটা পেভড বলতে পথপ্রদর্শক আর কি, পথপ্রদর্শন। ডাইভার্স মানে হচ্ছে অফ ভেরিয়াস কাইন্ড মানে হচ্ছে বিভিন্ন রকমের। স্পেল বাউন্ড মানে হচ্ছে অ্যাটেনশান কমপ্লিটলি হেল্ড বাই হোয়াট দ্য পারসন ইজ লিসেনিং টু অ্যান্ড ওয়াচিং, অর্থাৎ খুব মন দিয়ে কোনো কিছু শোনা, ঠিক আছে, সেটাকেই বা দেখা, সেটাকে বলা হয় স্পেল বাউন্ড, মন্ত্রমুগ্ধ হয়ে। এরপর ডিসক্রিমিনেশন মানে কি, প্র্যাকটিস অফ ট্রিটিং সামবডি লেস ফেয়ারলি দ্যান আদার, মানে একজনের থেকে আরেকজনকে একটু কম মানে খারাপ চোখে দেখা, ঠিক আছে, এরকম, সেটাকে বলা হয় ডিসক্রিমিনেশন মানে বাছ বিচার আর কি। ওকে, এটাই বলা হয় ডিসক্রিমিনেশন। এরপর যেটা আমাদের রয়েছে দেখো লেটস ডু, চলো কাজ করি। তো এখানে আমাদের প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশানস, এখানে যে অপশানগুলো রয়েছে সঠিক উত্তরটা আমাদের এখানে বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার এতে কী বলা হচ্ছে, জগদীশচন্দ্র বোস জগদীশচন্দ্র বোস মানে পড়াশোনা করেছিলেন কোথায়, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। সঠিক উত্তর কী হবে, হেয়ার স্কুল, তিনি হেয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন প্রথমে। বোস মেট ফাদার লেফন্ট অ্যাট, মানে বোস ফাদার যে ইউজি লেফন্টের সঙ্গে দেখা করেছিলেন সেটা কোথায়, কেমব্রিজ, লন্ডন, সেন্ট জেভিয়ার্স কলেজ, সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি দেখা করেছিলেন, সাক্ষাৎ হয়েছিল তার সাথে। এরপর নাম্বার সি, বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ লন্ডন। বোস কোথা থেকে বিএসসি ডিগ্রি পেয়েছিলেন, ইউনিভার্সিটি অফ লন্ডন, ঠিক আছে, সেখান থেকে, অপশান 3-এরটা। এরপর দেখো আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 2, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই চার্টটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমে কী দেওয়া আছে, জেসি বোস ওয়াজ বোর্ন, মানে জেসি বোস জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে, জেসি বোস জন্মগ্রহণ করেছিলেন। দেখো আমরা তোমাদের জন্য উত্তরগুলো লিখে রেখেছি, উত্তরগুলো তোমরা প্যাসেজের মধ্যেই পেয়ে যাবে, যেটা আমরা পড়লাম সেখান থেকে খুঁজে নিয়ে তোমাদের লিখতে হবে। তো আমি এখানে তোমাদের জন্য চার্টটা করে রেখেছি। দেখো জেসি বোস জন্মগ্রহণ করেছিলেন 1858 খ্রিস্টাব্দে, 1858। তো এখানে লিখতে হবে হচ্ছে জেসি বোসের যে জন্ম সাল সেটা হচ্ছে 1858। ওকে, এটা। নেক্সট কী দেওয়া আছে, আচ্ছা এখানে দেখো ইয়ার দেওয়া আছে আর এখানে দেখো ইভেন্ট দেওয়া আছে, মানে এখানে বছরটা লিখতে হবে আর এখানে ইভেন্ট মানে সেই বছরে কী ঘটনা ঘটেছিল সেটা এখানে লিখতে হবে। তো এখানে আমাদের প্রথমে জেসি বোস ওয়াজ বোর্ন মানে ঘটনাটা দেওয়া আছে, আমাদের সালটা লিখতে হবে। এবার এখানে সালটা দেওয়া আছে, সেই সালে কী ঘটেছিল সেটা লিখতে হবে, ঠিক আছে। কী দেওয়া আছে, 1869 মানে 1869 সালে, 1869 সালে কী করেছিল, বোস জয়েন্ট হেয়ার স্কুল, প্রথমে তিনি এই 1869 সালে তিনি হেয়ার স্কুলে যোগদান করেছিলেন। ওকে, তো এখানে আমরা এটা লিখব, বোস জয়েন্ট হেয়ার স্কুল। তারপর এখানে জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ, এই ঘটনাটা ঘটেছিল কত সালে সেটা আমাদের লিখতে হবে। তো জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ সেটা তিনি কত খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, মানে 1869 সালে হচ্ছে হেয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন। তার 5 বছর পরে তিনি এই সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন। তো এটা 75 বছর মানে 1875 সাল হবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখব 1875। এরপর দেওয়া হচ্ছে 1884 মানে 1884 সালে এটা কি হয়েছিল, 1884-এ হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপস, ঠিক আছে। এই যে ন্যাচারাল সায়েন্স ট্রাইপস উপাধি এটা তিনি
1884 সালে পেয়েছিলেন। তো এটা হচ্ছে আমরা এই ঘরে এটা লিখব। নেক্সট যেটা আমাদের রয়েছে জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, তিনি প্রেসিডেন্সি কলেজে যোগদান করেছিলেন কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1885 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজে যোগদান করেছিলেন। ওকে, তো এটা হচ্ছে আমরা দেখো লিখবো এখানে 1885 খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজে যোগদান করেছিলেন। আর ডেমনস্ট্রেশন অ্যাট টাউন হল, টাউন হলে তিনি যে প্রদর্শনীটা করেছিলেন বা দেখিয়েছিলেন সেটা কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে 1895 খ্রিস্টাব্দে। ওকে, 1895-এ, এখানে আমরা লিখবো 1895। নেক্সট আমাদের যেটা রয়েছে অ্যাক্টিভিটি 3, এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলোকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। নাম্বার এতে কী দেওয়া আছে দেখো, বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ, মানে জগদীশচন্দ্র বোসের যে বাবা তিনি কাজ করতেন, তিনি কি মানে কিসের কাজ করতেন? একজন সেটা কাজ করতেন দেখো ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতেন কোথায় কোথায়? ফরিদপুর, বর্ধমান আর হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন। তো এই যে পরের অংশটা সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বরের। এরপর পরে যেটা রয়েছে নাম্বার বিতে, এখানে কী বলছে, ড্যাশ ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজের লিডার মানে নেতা কে ছিলেন? এ ছিলেন জগদীশচন্দ্র বোসের বাবা ভগবানচন্দ্র বোস, তিনি ছিলেন নেতা। ওকে, ব্রাহ্ম সমাজে তো আমরা কী লিখবো, জগদীশচন্দ্র বোসেস ফাদার ভগবানচন্দ্র বোস ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তো এখানে এইটা লিখতে হবে, এখানে পুরোটা আসবে কিনা দেখি, ঠিক আছে, এটা আমরা এখানে লিখে দিলাম। তারপরে দেখো এরপরে যেটা আমাদের রয়েছে নাম্বার সিতে, ইন হিজ স্কুল ডেজ বোসেস প্লেমেটস ওয়ার, মানে হচ্ছে স্কুলে বোসের জগদীশচন্দ্র বোসের যে প্লেমেটস মানে খেলার সাথী কারা ছিল? একজন মুসলিম অ্যাটেন্ডেন্টের একজন মুসলিমদের ছেলে, একজন হচ্ছে জেলের ছেলে। তো তারা খেলার সাথী ছিল। তো আমরা কী লিখবো এখানে, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার অ্যান্ড দ্য সন অফ আ ফিশারম্যান, তার বাবার একজন বন্ধুর ছেলে যেটা হচ্ছে মুসলিম বন্ধুর ছেলে, আর একজন হচ্ছে জেলের ছেলে, এরা ছিল তার স্কুলের হচ্ছে খেলার সাথী। তো আমরা এটাকে এখানে লিখলাম। এরপরে দেখো নাম্বার যেটা রয়েছে নাম্বার ডিতে, বোস ওয়েন টু ইংল্যান্ড টু, মানে বোস ইংল্যান্ডে গিয়েছিলেন, ঠিক আছে, টু স্টাডি ন্যাচুরাল সায়েন্স, মানে ন্যাচুরাল সায়েন্স এই বিষয়ে পড়াশোনা করার জন্য তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। তো এটা হচ্ছে আমরা এখানটায় লিখবো। ওকে, পরের প্রশ্ন দেখবো আমরা কি রয়েছে অ্যাক্টিভিটি 4-এ, এখানে দেওয়া হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। 1 নম্বর দেখে, হোয়াই ডিড জগদীশ চন্দ্র বোস রিসিভ হিজ আর্লি এডুকেশন ইন আ ভার্নাকুলার স্কুল, মানে কেন জগদীশচন্দ্র বোস একটা ভার্নাকুলার স্কুলে তার যে শিক্ষা সেটা প্রথম যে শিক্ষা সেটা শুরু করেছিলেন? কেন ভার্নাকুলার স্কুল বলতে হচ্ছে দেশি স্কুল, কেন না তার বাবা যেটা বলতেন যে প্রথমে নিজের ভাষা সম্পর্কে জানতে হবে এবং নিজের দেশের যে লোকজন মানুষ, নিজের এলাকার মানুষ, সেগুলো সম্পর্কে জানা দরকার, তার জন্য তিনি ভর্তি করিয়েছিলেন। তো আমরা কী লিখবো ইংলিশে এটা, জগদীশচন্দ্র বোস রিসিভড হিজ আর্লি এডুকেশন ইন আ ভার্নাকুলার স্কুল, জগদীশচন্দ্র বোস একটা ভার্নাকুলার স্কুলে তার প্রথম এডুকেশন শুরু করেছিলেন, বিকজ কারণ হচ্ছে হিজ ফাদার বিলিভড, তার বাবা বিশ্বাস করতেন, দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ান্স মাদার টাং, একজনের অবশ্যই তার মাতৃভাষাকে জানা উচিত, জানা অবশ্যই ঠিক আছে দরকার, বিফোর লার্নিং অ্যানি আদার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অন্য কোনো ভাষা জানার আগে বা শেখার আগে নিজের যে মাতৃভাষা সেটা জানা অবশ্যই দরকার। এটার উত্তর এখানে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন যেটা সেটা আমরা দেখবো, এটার নেক্সট হচ্ছে আমাদের নাম্বার বি এর প্রশ্ন। এই উত্তরটা আমি এখানে রেখে দেবো, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নাও। পরের প্রশ্ন দেখো যেটা রয়েছে নাম্বার বিতে, হোয়াট ডিড বোসেস মাদার ডু ওয়েন হি ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল, মানে বোস যখন স্কুল থেকে তার বন্ধুদের নিয়ে আসতেন বাড়িতে তখন তার মা কি করতেন? তখন তার মা তাদেরকে সবাইকে কোনো মানে কোনো বাছ বিচার না করে, জাতপাত না মেনে সবাইকে কিন্তু তিনি সমান চোখে দেখতেন এবং সবাইকে খাওয়াতেন। তো কি লিখবে এখানে, ওয়েন বোস রিটার্ন হোম ফ্রম স্কুল অ্যাকম্পানিড বাই হিজ স্কুল ফেলোজ, হিজ মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড
অল অফ দেম উইদাউট ডিসক্রিমিনেশন, ঠিক আছে, এই অংশটা লিখবে। এটা দেখো প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা যে প্যাসেজে পড়লাম তার মধ্যে রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু খুঁজে নিয়ে লিখে নেবে, ঠিক আছে। তো এটা আমি ওখানে পেস্ট করছি না, জায়গা কম আছে বলে, এখান থেকে তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরটা। নাম্বার সিতে দেওয়া আছে হু ওয়াজ লেফান্ড, মানে লেফান্ড কে ছিলেন। হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস, তিনি বোসকে কীভাবে প্রভাবিত করেছিলেন, মানে বোসের জীবনে তার কী প্রভাব ছিল সেটা লিখতে হবে। দেখো লেফান্ট ওয়াজ আ জেসুইট ফাদার, লেফান্ট ছিলেন একজন জেসুইট ফাদার। আর ফাদার লেফান্ট প্লেড আ সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপিং বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞানে বোসের যে আগ্রহ সেটাকে উন্নতি সাধন করার ক্ষেত্রে এই জেসুইট ফাদার লেফান্টের একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপরে প্রশ্ন নাম্বার ডিতে, হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি, কেন বোস তার যে স্যালারি আর কি, যে প্রফেসর মানে অফিসিয়েটিং প্রফেসর হিসেবে যিনি যোগদান করেছিলেন প্রেসিডেন্সি কলেজে, ঠিক আছে, তো সেখান থেকে তিনি মানে স্যালারিটা নিতে তিনি মানে রিফিউজ করেছিলেন কেন না, তাকে সঠিক স্যালারি বা সঠিক মাইনে কিন্তু দেওয়া হতো না, ইউরোপিয়ান কলিগস যারা ছিল তাদেরকে বেশি দেওয়া হতো, এবং তাকে সেখানে মানে রিসার্চ করার বা গবেষণা করার সুযোগও কিন্তু দেওয়া হতো না, যার জন্য তিনি 3 বছর ধরে তিনি স্যালারি কোনো না নিয়েই কাজ করেছিলেন, এবং 3 বছর পরে তাকে একটা মানে যে একটা টিচিং পোস্ট মানে হচ্ছে যেটা পার্মানেন্ট টিচিং পোস্ট সেটা দেওয়া হয়েছিল। তো দেখো আমরা এখানে লিখবো, অ্যাট প্রেসিডেন্সি কলেজ বোস ওয়াজ অফার্ড লয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, মানে তার ইউরোপিয়ান কলিগসদের চেয়ে তাকে কিন্তু কম স্যালারি দেওয়া হতো প্রেসিডেন্সি কলেজে। দিস হার্ট হিজ সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড, তো এই জিনিসটা তার যে নিজের যে সেলফ রেসপেক্ট, যে আত্মসম্মান বোধ এবং তার যে জাতীয় গর্ব, তাতে তিনি আঘাত পেয়েছিলেন। সো বোস রিফিউজড টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট, তাই তিনি প্রতিবাদ স্বরূপ তিনি তার যে স্যালারি বা মাইনে সেটা নিতে মানে রিফিউজ করেছিলেন বা প্রত্যাখ্যান করেছিলেন বা নেননি তিনি, ঠিক আছে, 3 বছর ধরে নেননি আর কি স্যালারিটা। তো এটা হচ্ছে এর উত্তর, আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, তো অ্যান্সারটা আমি এখানটায় তোমাদের জন্য পেস্ট করে দিচ্ছি, এখান থেকে তোমরা আরও ভালোভাবে দেখে নাও। পরের প্রশ্ন আমরা যেটা দেখবো, দেখো এখানে বলা হচ্ছে লেটস লার্ন, চলো শিখি। জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স কোয়ালিটিস, আ ফিজিসিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট। তো দেখো এখানে এক মিনিট, কি বলা হচ্ছে, জগদীশ চন্দ্র বোস ওয়াজ আ ম্যান অফ ডাইভার্স কোয়ালিটি, মানে জগদীশ চন্দ্র বোস হচ্ছে কি বিভিন্ন ডাইভার্স কোয়ালিটিস, মানে হচ্ছে তার মধ্যে অনেক গুণ ছিল আর কি, ঠিক আছে, বিভিন্ন প্রতিভা সম্পন্ন তিনি মানুষ ছিলেন। ওকে, কী ছিলেন, আর ফিজিসিস্ট একজন পদার্থবিদ, বায়োলজিস্ট একজন জীববিদ, বোটানিস্ট একজন উদ্ভিদবিদ। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ইন লেসন 7 ইউ হ্যাভ রেড অ্যাবাউট সিঙ্গেল ওয়ার্ড ফর গ্রুপ অফ ওয়ার্ডস, ইচ অফ দিস ওয়ার্ডস physicist, biologist, botanist is a single word for a group words. Now let us find out their explained forms. তো এই যে শব্দগুলো, ঠিক আছে, ফিজিসিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট, এগুলো হচ্ছে একটা শব্দ, ঠিক আছে, এবং এদের কিছু মানে শব্দ, এদের কিছু মানে হয়, একটা বড় একটা লাইনের মানে হয়, সেটা কি, দেখো ফিজিসিস্ট মানে হচ্ছে ওয়ান হু স্টাডিড এলিমেন্টস অফ ফিজিক্স, যে হচ্ছে ফিজিক্স সম্পর্কে যিনি পড়াশোনা করেন তাকে বলা হয় ফিজিসিস্ট। বায়োলজিস্ট কাকে বলা হয়, ওয়ান হু স্টাডিজ ফিজিক্যাল লাইফ অর লিভিং ম্যাটার, যিনি হচ্ছে মানে জীবন্ত প্রাণী এদের সম্পর্কে যিনি পড়াশোনা করেন গবেষণা করেন তাকে বলা হয় কি বায়োলজিস্ট। বোটানিস্ট কাকে বলে, ওয়ান হু স্টাডিজ প্ল্যান্ট লাইফ, যারা হচ্ছে উদ্ভিদ বা গাছপালা সম্পর্কে তাদের সম্পর্কে যারা গবেষণা করে বা পড়াশোনা করে তাদেরকে বলা হয় কি বোটানিস্ট। তো এগুলো হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডস আর এগুলো হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। তো একটা সিঙ্গেল ওয়ার্ডের এগুলো কিন্তু একটা বড় একটা অর্থ বা মানে হয়, ঠিক আছে। এবার এখানে আমাদের যেটা রয়েছে হচ্ছে অ্যাক্টিভিটি 5-এ বলা হচ্ছে ম্যাচ দ্য সিঙ্গেল ওয়ার্ডস উইথ দেয়ার এক্সপ্যান্ডেড ওয়ার্ডস ফর্মস। এখানে এই যে সিঙ্গেল শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে, এগুলোর এক্সপ্যান্ডেড ওয়ার্ডস বা গ্রুপ ওয়ার্ডস বা কিছু শব্দগুচ্ছ সেটা এখানে দেওয়া আছে, অর্থগুলো দেওয়া আছে এদিকে, তো সেগুলোকে আমাদের এখানে মেলাতে বলা হচ্ছে। প্রথমে দেখো কী দেওয়া আছে, প্রথমে হচ্ছে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে কি, অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে দেখো এখানে অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। স্টার্স মানে কি তারা,
আর প্ল্যানেটস মানে হচ্ছে গ্রহ, অর্থাৎ যারা গ্রহ নক্ষত্র এই সমস্ত জিনিস নিয়ে যারা পড়াশোনা করে বা গবেষণা করে তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনমি। তো এটার সঙ্গে এটা মেলাতে হবে এইভাবে, ঠিক আছে। এরপর লাইব্রেরি কি, যেখানে বইপত্র থাকা সেটাকে বলা হয় লাইব্রেরি। তো আ প্লেস টু, সরি এটা নয়, যেটা হচ্ছে লাইব্রেরি বলতে এখানে আমরা, হ্যাঁ এটা লাইব্রেরি আছে। তো আ প্লেস ফায়ার বুকস আর কেপ্ট, যেখানে হচ্ছে বইপত্র রাখা হয় সেটাকে বলা হয় লাইব্রেরি। তো এটার সঙ্গে এটা মিলবে, আ প্লেস ফায়ার বুকস আর কেপ্ট, যেখানে বইপত্র রাখা হয়। এরপর গ্যারেজ কি, গ্যারেজ হচ্ছে আ প্লেস টু কিপ কার্স, যেখানে হচ্ছে গাড়ি রাখা হয় সেটা হচ্ছে গ্যারেজ, তাকে বলা হয় গ্যারেজ। তো এটা এই সঙ্গে মিলবে। এরপর কি সাইকোলজি হচ্ছে কি, সাইকোলজি দেখো স্টাডি অফ হিউম্যান মাইন্ড, মানে মানুষের মন নিয়ে যারা হচ্ছে গবেষণা করে বা পড়াশোনা করে তাদেরকে বলা হয় সাইকোলজি, মানে মানুষের মনে কি চলছে সেটা নিয়ে যারা গবেষণা করে তাদের বলা হয় সাইকোলজি, সেটা হচ্ছে সাইকোলজি, ঠিক আছে। তো স্টাডি অফ হিউম্যান মাইন্ড মানে মানুষের মন সম্পর্কে পড়াশোনা করা বা গবেষণা করা। এরপর অর্কাড মানে হচ্ছে একটা ছোট্ট বাগান। তো দেখো আ গার্ডেন অফ ম্যানি ফ্রুট ট্রিজ, মানে হচ্ছে অনেক ফল গাছ আছে এরকম একটা ছোট বাগান, সেটাকে বলা হয় অর্কাড। তো এটার সঙ্গে মিলাবে। এরপরে হচ্ছে ক্যাশিয়ার কি, যে টাকা পয়সার মানে হিসেব রাখা তাকে বলা হয় ক্যাশিয়ার। ওকে, তো আ পার্সন হু হ্যান্ডেলস ক্যাশ, যে ব্যক্তি হচ্ছে ক্যাশটাকে হ্যান্ডেল করে মানে ক্যাশটাকে ঠিকঠাক রাখে আর কি, তাকে বলা হয় ক্যাশিয়ার। ওকে, তো দেখো আমরা এখানে 5 নম্বর অ্যাক্টিভিটিটাকে এইভাবে মিলিয়ে দিলাম। তারপর আমাদের রয়েছে ইউনিট 2। তো ইউনিট 2টা আমরা আগে পড়ে নেবো, তারপর যে অ্যাক্টিভিটি থাকবে সেগুলোকে সলভ করবো। লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। Bose had invented several sensitive instruments. সরি এটা আমি দেখো Bose had invented several sensitive instruments মানে হচ্ছে ছোট ছোট যন্ত্রপাতি, আর সেন্সিটিভ মানে হচ্ছে কি সংবেদনশীল। তো বোস হ্যাড ইনভেন্টেড বলতে হচ্ছে এখানে আবিষ্কার করা। তো বোস আবিষ্কার করেছিলেন সেভারেল মানে হচ্ছে কয়েকটি বা অনেক আর কি, কী করেছিলেন সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট মানে সংবেদনশীল কিছু কিছু ছোট ছোট যন্ত্রপাতি তিনি তৈরি করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। তো এই যে ছোট ছোট কিছু যন্ত্র তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে, তাদের মধ্যে কি ওয়ান অফ দেম, তার মধ্যে একটা হচ্ছে কি ইজ দ্য ক্রেস্কোগ্রাফ, তার মধ্যে একটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ, যেটা কি হয় হুইচ ইজ ইউজড, যেটাকে ব্যবহার করা হয় টু মেজার মানে কি মাপতে, দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস মানে গাছের যে গ্রোথ রেট বলতে কি বাড়ার যে বৃদ্ধির যে মানে ব্যাপারে কতটা বাড়ছে কতটা হচ্ছে, ঠিক আছে, সেই গ্রোথ রেটটা মাপার জন্য এই ক্রেস্কোগ্রাফ এটা ব্যবহার করা হয়। তারপর দেখো থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস শোড দ্যাট প্ল্যান্টস behave in the same manner as human beings, although plants take longer to respond than animals. তো থ্রু হিজ এক্সপেরিমেন্টস বলতে হচ্ছে তার মানে বিভিন্ন পর্যবেক্ষণ আর কি, ঠিক আছে, পরীক্ষা নিরীক্ষা এরকম। তো থ্রু হিজ এক্সপেরিমেন্টস, তার যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোস দেখিয়েছিলেন, শোড মানে কি দেখানো, উনি দেখিয়েছিলেন দ্যাট প্ল্যান্টস বিহেভ মানে কি, প্ল্যান্টস মানে কি গাছপালাগুলো বিহেভ মানে কি আচরণ করে আর কি, কিসের মতো, ইন দ্য সেম ম্যানার মানে একইভাবে অ্যাজ হিউম্যান বিংস, যেমনভাবে মানুষ আচরণ করে সেরকমভাবে কিন্তু গাছপালারাও আচরণ করে। অলদো প্ল্যান্টস টেক লঙ্গার, যদিও প্ল্যান্ট টেক্স লঙ্গার মানে গাছপালা একটু বেশি সময় নেয় আর কি, টু রেসপন্ড দেন অ্যানিম্যালস মানে কি প্রাণীদের থেকে গাছপালা রেসপন্ড করতে মানে কি সাড়া দিতে আর কি, ঠিক আছে, উত্তেজনায় সাড়া দিতে একটু বেশি সময় নেয়। কিন্তু গাছপালাও হচ্ছে প্রাণীদের বা মানুষের মতোই, কিন্তু তারাও হচ্ছে উত্তেজনায় সাড়া দেয় বা তারাও বিভিন্ন মানে প্রাণীদের মতোই আচরণ করে। এরপর দেখো হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। তো হি প্রুভড মানে তিনি প্রমাণ করেছিলেন দ্যাট মানে কি যে প্ল্যান্টস মানে গাছপালা আর সেন্সিটিভ মানে গাছপালা হচ্ছে সেন্সিটিভ মানে কি সংবেদনশীল, টু হিট মানে কি তাপ পেলে গাছপালারাও কিন্তু মানে উত্তেজনায় সাড়া দেয় আর কি, কোল্ড মানে কি ঠান্ডা, লাইট মানে হচ্ছে আলো, নয়েজ মানে হচ্ছে কি
শব্দ আর কি, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসের দ্বারাও কিন্তু গাছপালাও কিন্তু উত্তেজনা সাড়া দেয়, ঠিক আছে। অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি, এবং অন্যান্য যে বাহ্যিক যে স্টিমুলি বা বাহ্যিক যে উদ্দীপনা, সেই উদ্দীপনাতেও গাছপালা সাড়া দেয়, জাস্ট লাইক হিউম্যান বিংস, ঠিক আছে। ঠিক যেমন হচ্ছে মানুষ বিভিন্ন উত্তেজনা সাড়া দেয়, মানুষ যেমন তার মানে যদি গায়ে আমাদের গরম লাগে আমরা উত্তেজনা সাড়া দিই, যদি কিন্তু কিছু কেটে যায় বা কাটা ফোটে, ঠিক আছে, সেরকম আমরা যেমন ফিল করতে পারি তেমনি কিন্তু গাছেরাও সেটা অনুভব করে। বাই ইনজেক্টিং পয়জন ইনটু আ লিভিং প্ল্যান্ট বোথ শোড দ্যাট দে রিয়াক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। তো বাই ইনজেক্টিং মানে কি, ইনজেক্ট বলতে কি কোনো কিছুকে পুশ করে দেওয়া বা ভেতরে ঢুকিয়ে দেওয়া, যেটাকে ইনজেকশন আমরা বলি। ইনজেকশন কী করে আমাদের শরীরের মধ্যে মানে ঢুকিয়ে দেওয়া হয়। তো বাই ইনজেক্টিং পয়জন মানে হচ্ছে কি বিষ, মানে বিষ প্রবেশ করিয়ে ইনটু আ লিভিং প্ল্যান্ট, একটা জীবন্ত একটা গাছের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে তিনি দেখো বোস দেখিয়েছিলেন দ্যাট মানে কি যে দে রিয়্যাক্ট ইন সেম ম্যানার, তারা কিন্তু একই রকমভাবে রিয়্যাক্ট করে বা প্রতিক্রিয়া জানায় অ্যাজ উই ডু, যেরকম আমরা করি। আমাদের শরীরের মধ্যে যদি কোনো পয়জন যায় বা বিষক্রিয়া হয়, আমরা যেমন রিয়্যাক্ট করি বা আমরা যেমন প্রতিক্রিয়া জানাই, গাছপালাও কিন্তু সেরকমভাবে প্রতিক্রিয়া জানায়। এরপর দেখো সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ওয়াজ ইনিশিয়েটেড বাই জগদীশ চন্দ্র ইনিশিয়েটেড বাই জেসি বোস ইন দ্য লেট 19th century। তো সায়েন্টিফিক রিসার্চ মানে কি বৈজ্ঞানিক গবেষণা, অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বৈজ্ঞানিক গবেষণা, সেটা আমরা আগেই প্রথম দিকেই পড়েছিলাম, ঠিক আছে, যেটা তিনি দেখিয়েছিলেন একটা প্রদর্শনীতে। তো সেই ব্যাপারটা ওয়াজ ইনিশিয়েটেড মানে কি সূত্রপাত করেছিলেন কে, বাই জেসি বোস, মানে জেসি বোস এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটার সূত্রপাত করেছিলেন বা সূচনা করেছিলেন ইন দ্য লেট 19th century, মানে 19 শতকের শেষের দিকে আর কি তিনি এটা সূচনা করেছিলেন। এরপর ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কোনি হু গট দ্য প্যাটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। তো এখানে কি বলা হচ্ছে, ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট, মানে এটা হচ্ছে একজন ইটালিয়ান বিজ্ঞানী যার নাম মার্কোনি, হু গট যিনি পেয়েছিলেন, দ্য প্যাটেন্ট যিনি প্যাটেন্ট পেয়েছিলেন। প্যাটেন্ট বলতে তিনি কোনো কিছু নতুন আবিষ্কার করে তাকে যে সম্মান দেওয়া হয় সেটাকে বলা হয় প্যাটেন্ট। তো সেই প্যাটেন্ট তিনি পেয়েছিলেন ফর দ্য ইনভেনশন, মানে হচ্ছে ইনভেনশন মানে গবেষণামূলক কিছু তৈরি করার জন্য, ফর অফ ওয়্যারলেস টেলিগ্রাফি মানে হচ্ছে তারবিহীন যে টেলিগ্রাফি বা টেলিফোন, যেটা টেলিগ্রাফি বলা হয়, সেইটা আবিষ্কার করার জন্য তিনি প্যাটেন্ট পেয়েছিলেন। কে পেয়েছিলেন? এই ইটালিয়ান বিজ্ঞানী মার্কোনি, ঠিক আছে। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট বোসেস পাবলিক ডিমনস্ট্রেশন ইন ক্যালকাটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার। কিন্তু এখানে কী বলা হচ্ছে, বাট মানে কি কিন্তু, উই মাস্ট রিমেম্বার আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, দ্যাট বোসেস পাবলিক ডেমনস্ট্রেশন ইন কলকাতা, বোস যে কলকাতা যে পাবলিকলি মানে জনসমক্ষে যে ডেমনস্ট্রেশনটা করেছিলেন, যে প্রদর্শনীটা করেছিলেন, যেখানে তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে 75 মিটার দূরে পাঠিয়েছিলেন, ঠিক আছে, 3টি সলিড দেওয়ালের ভেতর দিয়ে, সেই যে ব্যাপারটা অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন্ড মাচ আর্লিয়ার, ঠিক আছে, অর্থাৎ এই একই জিনিস যেটা আগেই ঘটেছিল। এই যে এখানে ইটালিয়ান বিজ্ঞানী মার্কোনি, যিনি হচ্ছে এই টেলিগ্রাফিটা তিনি আবিষ্কার করেছিলেন এবং তার প্রেক্ষিতে তিনি প্যাটেন্ট বা সম্মান পেয়েছিলেন কোনো কিছু নতুন তৈরি করার জন্য। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের বিজ্ঞানী জেসি বোস বা জগদীশচন্দ্র বোস যেটা কিন্তু আগেই তিনি দেখিয়েছিলেন এবং সেটা কিন্তু তিনি জনসমক্ষে করেছিলেন, যাতে সেখান থেকে সেই জিনিসটাকে আরও সবাই, কোনো বিজ্ঞানী সেটাকে উন্নত করে আগে এগিয়ে নিয়ে যেতে পারে। তো তার সূত্রপাতটা কিন্তু জেসি বোসই করেছিলেন। এরপর দেখো, ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট ফর হিজ ইনভেনশন, বোস মেড হিজ ইনভেনশন পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ। তো এখানে কি বলা হচ্ছে, ইনস্টিড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট বলতে যে বাণিজ্যিক সুযোগ সুবিধা, কমার্শিয়াল মানে বাণিজ্যিক, তো বাণিজ্যিক কোনো সুযোগ সুবিধার দিকে না চেয়ে বা না তাকিয়ে বা তার পরিবর্তে তিনি কী করেছেন, ফর হিজ ইনভেনশন, তার যে
তিনি যে গবেষণা বা তিনি যেটা তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন সেই আবিষ্কারের কোনো বাণিজ্যিক সুবিধার দিকে না তাকিয়ে বোস মেড হিজ ইনভেনশন পাবলিক। বোস তার যে ইনভেনশন বা তার যে আবিষ্কার সেটা তিনি জনসমক্ষে দেখিয়েছিলেন বা করেছিলেন ইন অর্ডার টু অ্যালাউ আদার, মানে অন্যদের অনুমতি দেওয়ার জন্য, টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ দিস রিসার্চ, মানে এই যে গবেষণা তিনি করেছিলেন এই গবেষণাটা যাতে আরও অন্য কেউ সেটাকে আরও বেটারভাবে করতে পারে, আরও সেটাকে ডেভেলপ করতে পারে এবং আরও উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই জন্য তিনি কিন্তু যেটা তিনি আবিষ্কার করেছিলেন অনেক আগেই, ঠিক আছে, সেটাকে তিনি মানে গোপন করে রাখেননি, তারপর কোনো বাণিজ্যিক সুবিধার জন্য তিনি গোপন করে রাখেননি, সবার সামনে তিনি দেখিয়েছিলেন, ঠিক আছে। তো এরপর দেখো হাউএভার বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রি-ইভ্যালুয়েটেড। তো কী বলা হচ্ছে, হাউএভার মানে যাই হোক, বোসেস প্লেস মানে হচ্ছে বোসেস প্লেস ইন হিস্ট্রি, ইতিহাসে বোসের যে জায়গা হ্যাজ নাও বিন রি-ইভ্যালুয়েটেড, মানে এখন সেটা কি পুনর্বিচার করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি এই যে ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি যে প্যাটেন্ট যেটা পেয়েছিলেন, যে সম্মানটা পেয়েছিলেন কোনো নতুন কিছু তৈরি করার জন্য, ঠিক আছে, যে প্যাটেন্ট তিনি পেয়েছিলেন সেটা অ্যাকচুয়ালি প্রাপ্য হচ্ছে জগদীশচন্দ্র বোসের। তো সেটাই এখানে বলা হচ্ছে যে বর্তমানে কিন্তু সেই জিনিসটা মানে রি-ইভ্যালুয়েট করা হয়েছে, মানে পুনর্বিচার সেটা পুনর্মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ জেসি বোসকেই, মানে তিনি যে প্রথম শুরু করেছিলেন এই যে ওয়্যারলেস টেলিগ্রাফি সূত্রপাত তিনি করেছিলেন, এটা মানে জগদীশচন্দ্র বোসকেই এই সম্মানটা দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি, দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি ওয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। তো দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এই যে বিখ্যাত, গ্রেট বলতে কি মহান, দিস গ্রেট এই মহান ইন্ডিয়ান সায়েন্টিস্ট মানে ভারতীয় বিজ্ঞানী, ওয়াজ ইভেনচুয়ালি মানে ঘটনাচক্রের, ক্রাউন্ড মানে শেষ পর্যন্ত, ইভেনচুয়ালি বলতে শেষ পর্যন্ত, ক্রাউন্ড বলতে তাকে বিজয়, মুকুট, ক্রাউন্ড বলতে এখানে মুকুট, ঠিক আছে, তো তাকে সম্মানিত করা হয়েছিল উইথ গ্লোরি মানে সম্মানে, ওয়েন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917, অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নমেন্ট মানে হচ্ছে ব্রিটিশ সরকার আর কি কী করেছিল, তাকে নাইটহুড এই উপাধিটা এবার এই সম্মানে তাকে সম্মানিত করেছিলেন। ওকে, এরপরে হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। তো হি ওয়াজ অলসো কনফার্ড বলতে এখানে দেওয়া বা কাউকে প্রদত্ত করা আর কি, দেওয়া। ওকে, তো হি ওয়াজ অলসো কনফার্ড মানে তাকে আরও দেওয়া হয়েছিল ম্যানি আদার অ্যাওয়ার্ডস, আরও অনেক পুরস্কার, অ্যাওয়ার্ডস বলতে কি পুরস্কার তাকে দেওয়া হয়েছিল, লাইক ফিলো অফ দ্য রয়্যাল সোসাইটি, যেমন হচ্ছে ফিলো অফ দ্য রয়্যাল সোসাইটি এই সম্মান, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা মানে কি আরও ইত্যাদি আর কি, এই সম্মানগুলো তাকে দেওয়া হয়েছিল। নিডলেস টু সে he is one of the greatest scientists ever born in our country। তো নিডলেস টু সে মানে এটা বলার প্রয়োজন নেই, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, তিনি গ্রেটেস্ট সায়েন্টিস্ট মানে তিনি হচ্ছেন একজন মানে মহান বিজ্ঞানীদের মধ্যে তিনি একজন, বোর্ন ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে জন্মগ্রহণ করেছিল যে সমস্ত বিখ্যাত বিজ্ঞানী তাদের মধ্যে যে তিনিও একজন, এটা বলার কোনো প্রয়োজন নেই। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journals। তো স্যার জেসি বোস মানে স্যার এই জগদীশচন্দ্র বোস রোড মানে লিখেছিলেন সেভারেল বুকস অনেক বই তিনি লিখেছিলেন, অ্যান্ড পাবলিশড এবং সেগুলোকে পাবলিশ করেছিলেন বা প্রকাশিত করেছিলেন, ম্যানি রিসার্চ অ্যান্ড পাবলিশড এবং প্রকাশিত করেছিলেন ম্যানি রিসার্চ পেপার্স অনেক গবেষণাপত্রও তিনি প্রকাশিত করেছিলেন ইন লিডিং সায়েন্স জার্নালস, মানে হচ্ছে লিডিং বলতে যেগুলো হচ্ছে মানে নামি যে সমস্ত পত্রিকা আর কি, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞানমূলক যে সমস্ত পত্রিকা, সেই বিজ্ঞানমূলক নামি পত্রিকাতে তিনি তার যে লেখা বই এবং হচ্ছে রিসার্চ পেপার সেগুলো তিনি প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং 1902। তো এখানে বলা হচ্ছে সাম অফ হিজ ফেমাস বুকস আর, তার কিছু বিখ্যাত বই, সেই বইগুলোর এখানে নাম দেওয়া হয়েছে কি না, রিসার্চ ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং
যেটা হচ্ছে 1902 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926, মেজার মেকানিজম অফ প্ল্যান্টস 1928 এটসেট্রা। তো এই বইগুলো তিনি লিখেছিলেন। ইন 1896 বোস রোড, এই পর্যন্ত পড়লাম। এরপর দেখো ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে আর সায়েন্স ফিকশন। তো 1896 খ্রিস্টাব্দে বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে। এই নিরুদ্দেশের খোঁজে এই নামে একটা বই লিখেছিলেন, যেটা হচ্ছে আর সায়েন্স ফিকশন। একটা হচ্ছে সেটা কল্প বিজ্ঞানের কাহিনী বা বিজ্ঞানমূলক একটা কল্পনা করে লেখা হয়েছে একটা গল্প। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। তো ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে তিনি ছিলেন দ্য ফার্স্ট রাইটার, প্রথম লেখক অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। বাংলাতে বিজ্ঞানমূলক কল্পবিজ্ঞানের যে গল্প, এই গল্প লেখার তিনি ছিলেন কি প্রথম লেখক। তিনি প্রথম লেখা শুরু করেছিলেন এই বিজ্ঞানমূলক যে সমস্ত গল্প সেগুলো। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। তো এখানে কি বলা হচ্ছে ইন নভেম্বর 1917 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট। এই যে বোস ইনস্টিটিউট এটা তিনি স্থাপন করেছিলেন অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, কলকাতার তার নিজের বাড়িতে এই বোস ইনস্টিটিউট তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তো হি ডোনেটেড মানে তিনি দান করেছিলেন বোস ইনস্টিটিউট, এই বোস ইনস্টিটিউটটাকে তিনি দান করেছিলেন কাকে? টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স, মানে হচ্ছে এই যে বিজ্ঞান গবেষণার জন্য তিনি নেশন, অর্থাৎ নেশন বলতে জাতির উদ্দেশ্যে, অর্থাৎ ভারতের উদ্দেশ্যেই তিনি তার এই যে বোস ইনস্টিটিউট সেটা তিনি দান করেছিলেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথড হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। এই দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট মানে এই বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ব্রেথ মানে কি ব্রেথ হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন 23 নভেম্বর 1937 1937 খ্রিস্টাব্দের কত 23 নভেম্বর। ঠিক আছে, এখানে আমরা এই সম্পূর্ণ জীবনীটা বা বায়োগ্রাফিটা পড়লাম জগদীশচন্দ্র বসু সম্পর্কে। নেক্সট আমাদের এখানে কিছু ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, বলা হয় প্রথমে দেখো রয়েছে সেন্সিটিভ মানে হচ্ছে এবেল টু মেজার ভেরি স্মল চেঞ্জেস, মানে খুব ছোটো ছোটো চেঞ্জেসও যেটা পরিমাপ করতে পারে সেটাকে বলা হয় সেন্সিটিভ, মানে সংবেদনশীল আর কি। এরপর ইনিশিয়েটেড, সেট সামথিং ইন মোশন, ওকে, কোনো কিছু ইনিশিয়েট করা মানে সূত্রপাত করা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ইনিশিয়েটেড। প্যাটেন্সি, অফিসিয়াল রাইট টু বি দ্য অনলি পারসন টু মেক ইউজ অফ দ্য ইনভেনশন, কোনো কিছু আবিষ্কারের যে হচ্ছে যার কৃতিত্ব আর কি, যেটা দেওয়া হয় আর কি, ঠিক আছে, সেটাকে বলা হয় প্যাটেন্সি, সম্মান আর কি। কোনো কিছু আবিষ্কার, নতুন কিছু আবিষ্কার তৈরি করেছে সেই সম্মান যেটা, সেটাকে বলা হয় প্যাটেন্সি। এরপর দেওয়া আছে লেটস ডু, চলো কাজ করি, অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী বলা হচ্ছে এখানে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, মানে কোন স্টেটমেন্টটা ঠিক কোন স্টেটমেন্টটা ভুল সেটা বলতে হবে। আর গিভ আ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার, তোমার উত্তরের সাপেক্ষে প্রত্যেকটা মানে স্টেটমেন্টের সাপেক্ষে একটা করে স্টেটমেন্ট লিখতে হবে, কেন ভুল এবং কেন ঠিক হচ্ছে সেগুলো। তো আমাদের প্রথমে কী দেওয়া আছে নাম্বার এতে, ক্রেস্কোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। ক্রেস্কোগ্রাফ যে যন্ত্র সেটা মার্কনি আবিষ্কার করেছিলেন, ঠিক না ভুল? এটা ভুল তথ্য। ক্রেস্কোগ্রাফ হচ্ছে জগদীশচন্দ্র বোস আবিষ্কার করেছিলেন এবং এটা একটা স্টেটমেন্ট বা যে সাপোর্টিং স্টেটমেন্ট সেটা লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কী লিখবো? বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ। অর্থাৎ বোস অনেক সংবেদনশীল যন্ত্রপাতি তিনি আবিষ্কার করেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এটা হচ্ছে আমাদের এখানটায় লিখতে হবে, ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। তো এটা আমি এখানে পাশে তোমাদের জন্য এভাবে রেখে দিলাম। তারপর দেখো নাম্বার বিতে, মার্কনি গট দ্য প্যাটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফি। অর্থাৎ মার্কনি কী পেয়েছিলেন? প্যাটেন্সি পেয়েছিলেন এই টেলিগ্রাফি, ঠিক আছে, ওয়্যারলেস টেলিগ্রাফি সেটা মানে আবিষ্কার করার জন্য। এটা হচ্ছে আমরা ঠিক লিখব, ঠিক আছে, টি হবে এটা। এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি।
এটা ছিল ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য প্যাটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, যিনি হচ্ছে এই ওয়্যারলেস টেলিগ্রাফির জন্য প্যাটেন্ট পেয়েছিলেন, অর্থাৎ সম্মান পেয়েছিলেন। তো এটা হচ্ছে নাম্বার বি এর হচ্ছে আমাদের এটা সাপোর্টিং স্টেটমেন্ট, নাম্বার বিতে আমরা এটা লিখলাম। এবার নাম্বার সিতে বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1919, অর্থাৎ বোসকে 1919 খ্রিস্টাব্দে নাইটহুড এটা এই উপাধি দেওয়া হয়েছিল। এটা ভুল হবে, কারণ হচ্ছে দেখো এটা 1917 খ্রিস্টাব্দে বোসকে নাইটহুড এই উপাধিটা দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকারের দ্বারা। তো এটা হবে আমাদের এফ হবে, এবং স্টেটমেন্টটা আমি এখানে আগে লিখে দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হবে আমাদের এফ, আমরা এটা লিখবো এফ, ঠিক আছে। এটা ভুল তথ্য, এফটা আমি এখানটা রেখে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভুল তথ্য। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আমাদের দেখো নাম্বার ডিতে, নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর জেসি বোস, মানে জেসি জগদীশচন্দ্র বোসের আগে আর কেউ কিন্তু সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞানের যে কাহিনী সেগুলো লেখেনি। এটা ঠিক তথ্য আমরা প্যাসেজের মধ্যে যেটা পেলাম, মানে এটা পড়ার সময় যেটা পেলাম যে তিনি প্রথম হচ্ছে কল্পবিজ্ঞানের কাহিনী লেখা শুরু করেছিলেন, ঠিক হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার হু অফ সায়েন্স ফিকশন ইন বাংলা, অর্থাৎ প্রকৃতপক্ষে তিনি হচ্ছে বাংলায় সায়েন্স ফিকশনের প্রথম লেখক, তিনি প্রথম লেখা শুরু করেছিলেন। তো এটা স্টেটমেন্ট আমরা এখানে লিখলাম। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 7, এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, এই স্টেটমেন্টগুলোকে সম্পূর্ণ করতে হবে। ক্রেস্কোগ্রাফ ইজ ইউজ টু, মানে ক্রেস্কোগ্রাফ ব্যবহার করা হয় গাছের বৃদ্ধির যে রেট সেটাকে মাপার জন্য, ঠিক আছে। তো কি লিখবো, টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, এই অংশটা আমাদের দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে। এগুলো তো আমাদের যেটা প্যাসেজ পড়লাম আমরা সেই প্যাসেজের ভেতরেই রয়েছে, এখান থেকে নিয়ে লিখবে। নাম্বার বিতে বোস প্রুভড দ্যাট প্ল্যান্টস আর, মানে বোস প্রমাণ করেছিলেন যে গাছপালারাও কী করে সেন্সিটিভ টু হিট, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস, মানে মানুষের মতোই এই গাছেরাও কিন্তু আলো, তারপরে হচ্ছে তাপ, ঠিক আছে, মানে নয়েজ মানে কি শব্দ, এবং অন্যান্য যে বাহ্যিক উদ্দীপনা তার দ্বারা এই গাছেরাও মানে উদ্দীপনায় সাড়া দেয় আর কি, ওকে। এরপর ইন 1917 বোস ফাউন্ডেড, মানে 1917 খ্রিস্টাব্দে বোস তৈরি করেছিলেন কি, বোস তৈরি করেছিলেন দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন প্লেস ইন ক্যালকাটা, কলকাতাতে তিনি বোস ইনস্টিটিউট এটা স্থাপন করেছিলেন, ঠিক আছে, 1917 খ্রিস্টাব্দে। এরপর নাম্বার ডিতে বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড ইন, মানে বোস ইনস্টিটিউট ফাউন্ড হয়েছিল কত, ইন 1917, এটা লিখতে হবে, ঠিক আছে। নভেম্বর 1917, নভেম্বরের হচ্ছে 1917 খ্রিস্টাব্দে বোস ইনস্টিটিউট এটা স্থাপন তিনি করেছিলেন। তো অ্যাক্টিভিটি 7 এটা আমরা কমপ্লিট করলাম। এরপর রয়েছে আমাদের অ্যাক্টিভিটি 8, বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে কী দেওয়া আছে দেখো, বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, মানে বোস অনেক হচ্ছে সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট সেগুলো তিনি তৈরি করেছিলেন, মানে ছোটো ছোটো সংবেদনশীল যন্ত্রপাতি তৈরি করেছিলেন। নেম আ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই বোস, মানে এই বোসের দ্বারা একটা যে সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট তিনি তৈরি করেছিলেন তার একটা নাম লিখতে হবে, যেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ, ঠিক আছে। হোয়াট ইজ ইটস ইউজ, এবং এটার ব্যবহার কি, এটা গাছেদের যে বৃদ্ধির যে রেট সেটা মানে গ্রোথ রেট যেটা সেটা তৈরি মানে মাপতে ব্যবহার করা হয়। তোমরা লিখবো আ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই বোস ওয়াজ ক্রেস্কোগ্রাফ, আর ইট ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, এটা গাছের বৃদ্ধি রেট মাপতে ব্যবহার করা হয়, ঠিক আছে। নাম্বার এ এই প্রশ্নের উত্তর। তারপরের প্রশ্ন নাম্বার বিতে, এখানে দেখো কি বলা হচ্ছে, হোয়াট ডিড বোস প্রুভড বাই দ্য এক্সপেরিমেন্ট অফ প্ল্যান্টস, মানে পরীক্ষা নিরীক্ষার দ্বারা বোস গাছেদের উপর পরীক্ষা নিরীক্ষার দ্বারা তিনি কি প্রমাণ করেছিলেন। তো বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস বোস প্রুভড দ্যাট plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings, মানুষের মতোই হচ্ছে এই গাছপালারাও এই যে তাপ, ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বাহ্যিক যে স্টিমুলি বা উদ্দীপনা সেগুলোর দ্বারা মানে এরা হচ্ছে প্রভাবিত হয় বা এরাও উত্তেজনায় সাড়া দেয়।
এটা আমরা নাম্বার বি এর প্রশ্নের উত্তরটা লিখব। উত্তরগুলো এখানে রাখছে না যেহেতু জায়গা কম আছে বলে। নাম্বার সিতে ডু ইউ থিঙ্ক বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং প্যাটেন্সি রাইট হোয়াই? এখানে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো বোস ওয়াজ আনইন্টারেস্ট, বোসের কোনো ইন্টারেস্ট বা আগ্রহ ছিল না যে তার যে প্যাটেন্সি পাওয়ার, যে প্যাটেন্সিটাকে সিকিউর করার জন্য বা নিশ্চিত করার জন্য তার কোনো আগ্রহ ছিল না, এটা কি তোমার মনে হয়? তো হ্যাঁ লিখবে, ঠিক আছে। তার জন্য তিনি তার যে আবিষ্কার সেটা তিনি পাবলিকলি করেছিলেন, ঠিক আছে। এবং হোয়াই মানে কি কারণটাও এখানে লিখতে হবে। তো দেখো উত্তরটা এভাবে লিখবে, ইয়েস হি ওয়াজ আনইন্টারেস্টেড ইন সিকিউরিং প্যাটেন্সি রাইট, মানে প্যাটেন্সি পাওয়ার যে ইন্টারেস্ট সেটা তাতে তার কিন্তু আগ্রহ ছিল না। His intention was to make his invention public in order to allow others to advance further along the lines of his research, মানে তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা সবার জনসমক্ষেই তিনি করেছিলেন, যাতে সেটাকে আবার অন্য কোনো বিজ্ঞানী যাতে সেটাকে আরও উন্নত করে কোনো কিছু বড় কিছু আবিষ্কার করতে পারেন, তার জন্য তিনি সেটাকে পাবলিকলি করেছিলেন। এরপর দেখো নাম্বার ডিতে, were the various awards and honors conferred on Bose, মানে বোসকে কোন কোন উপাধি এবং কোন কোন সম্মান তাকে দেওয়া হয়েছিল সেগুলো এখানে লিখতে হবে। তো বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। তো এই সম্মানগুলো বা এই উপাধিগুলো তিনি পেয়েছিলেন। নাম্বার ইতে দেখো নেম সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশন, তার কিছু বইয়ের নাম এবং কিছু পাবলিকেশন মানে কিছু যেগুলো পাবলিশ হয়েছিল আর কি, সেগুলো লিখতে হবে আর কি। তো সাম অফ হিজ ফেমাস বুকস আর রিসার্চ ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, যেটা হচ্ছে 1902-তে পাবলিশ হয়েছিল, অ্যান্ড নার্ভাস মেকানিজম of plants 1926, major mechanism of plant 1928, etc. In 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে আর সায়েন্স ফিকশন। ওকে, 1996 সালে তিনি নিরুদ্দেশের খোঁজে, এই যে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের কাহিনী, এটা তিনি লিখেছিলেন। তো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিলাম, ঠিক আছে। এখান থেকে তোমরা আরও একবার দেখে নাও। তো পরের যেটা রয়েছে সেটা আমরা এবার দেখবো, লেটস টক, চলো কথা বলি। তো এখানে আমাদের কি বলা হচ্ছে, সিট ইন গ্রুপস মানে হচ্ছে সবাই দলবদ্ধ হয়ে বসতে বলা হচ্ছে, গ্রুপ মানে এক জায়গায় হয়ে বসতে বলা হচ্ছে। ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যাবাউট, মানে তুমি তোমার বন্ধুর সঙ্গে এটা ডিসকাস করো বা আলোচনা করো। কি বলা হয়েছে দেখো, ওয়ান ক্যারেক্টারিস্টিক ফিচার অফ জেসি বোস দ্যাট ইউ লাইক, মানে জগদীশচন্দ্র বসুর একটা চরিত্র যেটা তোমার ভালো লেগেছে বা পছন্দ হয়েছে সেটা সম্পর্কে বলতে বলা হচ্ছে। অ্যান এক্সপিরিয়েন্স ইন হুইচ ইউ হ্যাড টেকেন কেয়ার অফ প্ল্যান্টস, তোমার একটা অভিজ্ঞতা যেটার সাহায্যে তুমি হচ্ছে গাছপালার যত্ন নিতে পারবে, সেরকম একটা অভিজ্ঞতা এখানে বলতে বলা হচ্ছে। তো এগুলো তুমি তোমার নিজের মতো বলবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে না। এরপর দেখো আমাদের যেটা বলা হয়েছে, লেটস লার্ন, চলো শিখি। স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি, এখানে যে কিছু সেন্টেন্স দেওয়া আছে এগুলো পড়তে বলা হচ্ছে ভালোভাবে। তো প্রথমে দেওয়া হচ্ছে, দ্য গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি, মানে এই মহান ভারতীয় বিজ্ঞানীকে শেষ পর্যন্ত হচ্ছে মানে সম্মানিত করা হয়েছিল, ইভেনচুয়ালি মানে শেষ পর্যন্ত সম্মানিত করা হয়েছিল। বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রি-ইভ্যালুয়েটেড, মানে এই যে জগদীশচন্দ্র বোসের ইতিহাসের যে স্থান সেটা এখন কি করা হয়েছে, পুনর্মূল্যায়ন করা হয়েছে। তো নাও মানে কি এখন। তো দেখো, দ্য কালার্ড ওয়ার্ডস অ্যাবাভ আর অল অ্যাডভার্বস, তো এই যে লাল রঙের যে শব্দগুলো এইগুলো কি বলা হয়, অ্যাডভার্বস, ঠিক আছে। অ্যাডভার্বস কি ভার্বকে মডিফাই করে ভাব সম্পর্কে কিছু বলে, সেটা হচ্ছে অ্যাডভার্বস। নাও লেটস লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্ট ফাংশনস অফ অ্যাডভার্বস। এবার আমাদের এখানে বলা হচ্ছে এই অ্যাডভার্বসের আবার বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগগুলোকে এখানে আমাদের মানে এখানে আমাদের দেওয়া হয়েছে, সেই ভাগগুলোকে আমাদের পড়তে হবে, ঠিক আছে। দেখো প্রথমে দেওয়া হচ্ছে, ইন দ্য ফার্স্ট টু সেন্টেন্সেস দ্য ওয়ার্ডস ইভেনচুয়ালি অ্যান্ড নাও ইন্ডিকেট দ্য টাইম ওয়েন দ্য অ্যাকশন ইজ কমপ্লিটেড। তো আমরা এই যে প্রথমে এই দুটি বাক্য পড়লাম, ইভেনচুয়ালি আর হচ্ছে কি নাও, এই যে শব্দ দুটো বা এই অ্যাডভার্ব দুটো আমাদের কি
কি ইন্ডিকেট করে বা কি নির্দেশ দেয়, দ্য টাইম ওয়েন দ্য অ্যাকশন ইজ কমপ্লিটেড, মানে একটা সময়ের নির্দেশ দেয় যে কখন কাজটা শেষ হয়েছিল। ইভেনচুয়ালি মানে কি শেষ পর্যন্ত একটা সময় বোঝাচ্ছে, নাও মানে কি এখন, এটাও একটা সময় বোঝাচ্ছে। তো সাচ অ্যাডভার্বস আর কল্ড অ্যাডভার্ব অফ টাইম। তো এইরকম যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলোকে বলবো আমরা কি অ্যাডভার্ব অফ টাইম। টাইম মানে কি সময়, অর্থাৎ সময় বোঝায় যে অ্যাডভার্বগুলো সেগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। লেটস লুক অ্যাট সাম মোর এক্সাম্পল। এখানে আরও কিছু উদাহরণ রয়েছে, দেখো। হি নেভার ওয়েটেড ফর অ্যানিওয়ান, সে কখনও কারোর জন্য অপেক্ষা করে না। তারপরে হি ইজ সেলডম প্রেজেন্ট, সে খুব কমই উপস্থিত থাকে। আর এরপর দেখো জাভেদ ওফেন ভিজিটস হিজ কাজিন ইন কলকাতা, জাভেদ প্রায়ই তার কলকাতা তার কাজিনের সঙ্গে দেখা করেন। তো ইন অ্যাবাভ সেন্টেন্স দ্য কালার্ড ওয়ার্ডস ইন্ডিকেট হাউ ওফেন দ্য অ্যাকশন ইজ পারফর্মড। সাচ অ্যাডভার্বস আর কল্ড অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তো এখানে এই যে ওফেন, সেলডম, নেভার, ঠিক আছে, এই যে শব্দগুলো এখানে এগুলো কি বোঝাচ্ছে, এইগুলো বোঝাচ্ছে হাউ ওফেন দ্য অ্যাকশন ইজ পারফর্ম, মানে এই কাজগুলো একটা ফ্রিকুয়েন্টলি হয়, মানে হচ্ছে কিছু সময় পর পর বা কিছু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এরকম একটা হয়। তো সেইটাকেই এখানে নির্দেশ করছে এই অ্যাডভার্বগুলো। তো এইগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, মানে কত, যেমন দেখো এখানে প্রায়, ওফেন মানে কি প্রায়, তো প্রায় একটা সময় অন্তর অন্তর হয়। সেলডম মানে কি, সেলডম মানে কদাচিৎ, মানে কি খুব কম আসে আর কি এরকম। নেভার মানে কি কখনোই না। তো এইগুলো একটা ফ্রিকুয়েন্সি বোঝাচ্ছে এই অ্যাডভার্বগুলো, তাই এগুলো বলা হয় অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি। তারপর দেওয়া আছে লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে দেওয়া আছে হি ওয়াজ ক্লোজলি বাউন্ড আপ, হি ওয়াজ ক্লোজলি বাউন্ড আপ। তারপর দেওয়া আছে সি সিংস ওয়েল, সে খুব ভালো গান গায়। হি দ্য সোলজার ফট ব্রেভলি, মানে হচ্ছে সৈনিক সাহসিকতার সঙ্গে হচ্ছে লড়াই করেছিল। তো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সে দ্য কালার ওয়ার্ডস ইন্ডিকেট হাউ অর ইন হোয়াট ম্যানার দ্য অ্যাকশন ইজ পারফর্মড, সাচ ভার্বস আর কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। তো এখানে এই যে অ্যাডভার্বগুলো এগুলো কিভাবে ভাবটা সম্পন্ন হচ্ছে, সেই কি মানে কীভাবে হচ্ছে বা কী উপায়ে হচ্ছে সেটা বোঝাচ্ছে। তো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, মানে কীরকমভাবে কাজটা হচ্ছে। যেমন এখানে দেখো সোলজারটা কীরকমভাবে ফাইট করেছে, ব্রেভলি, সাহসিকতার সঙ্গে। এখানে কীরকমভাবে গান হয়েছে, ওয়েল, গান করেছে কীরকম, মানে ওয়েল মানে খুব সুন্দরভাবে। ক্লোজলি মানে কি খুব কাছে থেকে। তো এইগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, কীরকম উপায়ে কাজটা হচ্ছে বা কীভাবে কীরকম পদ্ধতিতে কাজটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে নিচের সেন্টেন্স দেওয়া যায়, এগুলোও দেখতে বলা হচ্ছে। হি ওয়েন্ট এভরিওয়ার, সে সমস্ত জায়গায় গিয়েছিল। মুভ ব্যাকওয়ার্ড মানে পিছনে ফেরোয়। তো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য কালার্ড ওয়ার্ডস ইন্ডিকেট হোয়ার দ্য অ্যাকশন টেক্স প্লেস, সাচ অ্যাডভার্বস আর কল্ড অ্যাডভার্ব অফ প্লেস। তো এখানে এই যে শব্দ মানে অ্যাডভার্বগুলো, এগুলো কাজটা কোথায় ঘটছে একটা স্থানের বা জায়গাকে বোঝানো হচ্ছে। তো হি ওয়েন্ট এভরিওয়্যার মানে সে সমস্ত জায়গায় গেল, এটা কোনো জায়গা বোঝাচ্ছে। মুভ ব্যাকওয়ার্ড মানে পিছনে ফিরে আসো, পিছনে মানে কোনো একটা জায়গা বোঝাচ্ছে। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে কি জায়গা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবার দেওয়া আছে নাও রিড দ্য সেন্টেন্স। এখানেও দেওয়া আছে হি ইজ দেয়ার ফর আনহ্যাপি, তো সেই জন্য সে অসুখী। দেয়ারফর মানে কি সেই জন্য। হি ইজ হেন্স আনএবল টু কাম, হেন্স মানে কি সুতরাং সে আসতে পারবেন বা আসতে অসমর্থ। দেখো এখানে ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য ওয়ার্ডস দেয়ারফর অ্যান্ড হেন্স ইন্ডিকেট হোয়াই দ্য অ্যাকশন ইজ পারফর্মড, সাচ অ্যাডভার্বস আর কল্ড অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট। তো এখানে এই যে শব্দগুলো, এই যে অ্যাডভার্বগুলো, এগুলো কী বোঝাচ্ছে, কোনো কারণ বোঝাচ্ছে, ঠিক আছে, কোনো কারণ। এখানে ইন্ডিকেটস হোয়াই দ্য অ্যাকশন ইজ পারফর্ম, কেন কাজটা ঘটেছিল তার কারণটা বোঝাচ্ছে। দেখো হি ইজ দেয়ার ফর আনহ্যাপি, সেই জন্য সেই অসুখী, কোনো কারণ এখানে বোঝানো হচ্ছে। আর এরপর দেখো হি ইজ হেন্স আনএবল টু কাম, সুতরাং সে আসতে পারবে না। তো এগুলো বলা হয় অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট, মানে কজ মানে কি কারণ, এফেক্ট মানে হচ্ছে ফলাফল। তো কারণ এবং ফলাফল এর যে অ্যাডভার্ব বা কোনো কারণ বোঝাচ্ছে বা কোনো ফলাফল বোঝাচ্ছে, ফল বোঝাচ্ছে যে অ্যাডভার্বগুলো দ্বারা, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। তারপর নাও লেটস লুক অ্যাট দ্য সেন্টেন্স বিলো। এখানে দেওয়া হচ্ছে হোয়েন ডিড ইউ কাম হোম, তুমি কখন বাড়ি এসেছিলে। হোয়ার ইজ ইউর ব্যাগ, তোমার ব্যাগটি কোথায়। হাউ ডিড ইউ
রিটার্ন হোম ইয়েস্টারডে, তুমি কীভাবে বাড়ি এসেছিলে গতকালকে। তো দেখো কী বলা হচ্ছে, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য ওয়ার্ডস হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ আর ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স, সাচ অ্যাডভার্বস আর কল্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তো এই যে অ্যাডভার্বগুলো হোয়েন, হোয়ার, হাউ, এই অ্যাডভার্বগুলো দিয়ে আমরা কি কোনো কিছু কোশ্চেন করছি, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করছি, তাই এইগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। ওকে, ইন্টারোগেটিভ মানে কি জিজ্ঞাসা। তো কোনো কিছু যে শব্দ যে অ্যাডভার্বগুলো দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করছে এগুলো বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তো এই বিভিন্ন রকমের অ্যাডভার্বস সম্পর্কে কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেগুলো আমরা পড়লাম। এবার আমাদের বলা হচ্ছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 9-এ এখানে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস। নিচের প্যাসেজটা পড়ে যেগুলো অ্যাডভার্বস সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, নিচে দাগ দিতে হবে। অ্যান্ড এক্সাম্পল ইজ গিভেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে দেয়ার, এটা হচ্ছে একটি অ্যাডভার্ব, এটাকে এখানে রেড কালারে দেওয়া আছে। তো চলো প্যাসেজটা আমরা পড়ি, তারপর কোনগুলো অ্যাডভার্ব সেগুলোকে আন্ডারলাইন করি। কী দেওয়া আছে প্রথমে, শান্তি ইজ আ ইয়াং গার্ল, শান্তি একটি ইয়াং মেয়ে। সি লিভস ইন রিমোট ভিলেজ উইথ হার ফ্যামিলি, সে তার পরিবারের সঙ্গে একটি প্রত্যন্ত গ্রামে থাকে। হার স্কুল ইজ 5 miles অ্যাওয়ে ফ্রম দেয়ার, তার স্কুল সেখান থেকে 5 মাইল দূরে। তো এখানে দেয়ার হচ্ছে কি একটা জায়গা বোঝাচ্ছে, যেটা হচ্ছে একটি অ্যাডভার্ব। বাট শান্তি অ্যাটেন্ডস হার স্কুল ডেইলি, তো দেখো কিন্তু শান্তি প্রতিদিন স্কুলে যায়। তো বাট শান্তি অ্যাটেন্ড হার স্কুল ডেইলি, কিন্তু শান্তি রোজ যেখানে স্কুলে যায়, ঠিক আছে, ডেইলি এটা হচ্ছে একটি অ্যাডভার্ব, ঠিক আছে। এটা কীরকমভাবে কাজটা হচ্ছে, প্রতিদিন যাচ্ছে, তো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্ট হবে, ঠিক আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, একটা সময় অন্তর কাজটা হচ্ছে। এরপর দেখো, সি স্টুড 3rd ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশান, সি তার ক্লাসে গত বছর এক্সামিনেশনে হচ্ছে কী হয়েছিল, 3rd হয়েছিল। তারপরে সি বিলিভস দ্যাট সি ক্যান বি বেটার, সি বিলিভস মানে সে বিশ্বাস করে, দ্যাট সি ক্যান বেটার, সে আরও ভালো করতে পারবে, মানে আরও ভালো পরীক্ষায় ফল করতে পারবে, সেটা সে বিশ্বাস করে। হি ইজ নাও কনসেন্ট্রেটিং অন হার স্টাডিজ মোর সিরিয়াসলি, মানে সে তার, এখানে কী বলা হচ্ছে, সি ইজ নাও, সে এখন, সি ইজ নাও, এটা নাও, এটাও একটা অ্যাডভার্ব। তো সি ইজ নাও কনসেন্ট্রেটিং, সে এখন কনসেন্ট্রেটিং করছে, বা কনসেন্ট্রেট মানে কি মনোযোগ দিচ্ছে, অন হার স্টাডিজ, তার পড়াশোনায়, মোর সিরিয়াসলি, আরও সিরিয়াসলি। এরপর শান্তি নেভার বিহেভস রুডলি মানে খুব খারাপভাবে, ঠিক আছে। তো শান্তি নেভার বিহেভস রুডলি উইথ হার ক্লাসমেট, সে তার বন্ধু বান্ধবীর সঙ্গে, তার ক্লাসের যে সহপাঠী তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না। এরপর শো দে লাইক হার, সুতরাং তারা তাকে পছন্দ করে। সি ফলোজ হার টিচার অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে তার যে শিক্ষক শিক্ষিকা তাদেরকে কী করে ফলো করে বা অনুসরণ করে ইন দ্য ক্লাসের মধ্যে। দেয়ারফর, সেই জন্য, দ্য টিচার, দেয়ারফর এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। ওকে, দ্য টিচার্স রিয়েলি লাইক হার, এই জন্য শিক্ষক শিক্ষিকারা তাকে সত্যি লাইক করে, মানে পছন্দ করে। দে ওফেন, দেখো ওফেনটাও একটা অ্যাডভার্ব, দে ওফেন এনকোয়ার ওয়েদার সি ইজ ফেসিং অ্যানি প্রবলেম, মানে তারা প্রায়ই তাকে জিজ্ঞাসা করে সে কোনো সমস্যা তার হয়েছে কিনা, মানে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই শান্তিকে জিজ্ঞাসা করে কখনো তার কোনো সমস্যা হয়েছে কিনা। এরপর হোয়াই এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, ঠিক আছে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এটা। তো হোয়াই ডু ম্যানি টিচার্স থিঙ্ক দ্যাট শান্তি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো হোয়াই ডু ম্যানি টিচার মানে অনেক শিক্ষক শিক্ষিকারা থিঙ্ক দ্যাট মানে মনে করে দ্যাট শান্তি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাসের মধ্যে শান্তি হচ্ছে কেন যে সবথেকে ভালো মেয়ে, ঠিক আছে, এটা কেন তারা মনে করে। ইট ইজ বিকজ, মানে এটার কারণ হচ্ছে শান্তি হ্যাজ ফেসড দ্য চ্যালেঞ্জেস অফ লাইফ ব্রেভলি। তো ইট ইজ বিকজ মানে এটার কারণ হচ্ছে কি, বিকজ মানে হচ্ছে কারণ, যেটার কারণ শান্তি হ্যাজ ফেসড মানে শান্তি মুখোমুখি হয় বা সম্মুখীন হয় কিসের, দ্য চ্যালেঞ্জ অফ দ্য লাইফ ব্রেভলি, মানে জীবনের যে আমাদের চ্যালেঞ্জ রয়েছে, বাধা বিঘ্ন রয়েছে, সেগুলো সাহসিকতার সঙ্গেই সে মুখোমুখি হয়। তো এইগুলো কি আমরা কিন্তু এই দাগ যেগুলো আমরা আন্ডারলাইন করলাম, এইগুলো আমরা অ্যাডভার্ব এখান থেকে পেলাম। এবার অ্যাক্টিভিটি 10 এইখানে বলা হচ্ছে নাও পুট দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ ইন দ্য চার্ট অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাকশন। 1 is done for you.
এবার এখানে এই অ্যাডভার্বগুলোর ফাংশন দেওয়া আছে, কোনটা কোন ঘরে বসবে সেটা এখানে বসাতে হবে। যেমন এখানে দেখছে এখানে এইগুলো হচ্ছে অ্যাডভার্বস আর এদিকে ফাংশন দেওয়া আছে। কী দেওয়া আছে? ইন্ডিকেটস দ্য প্লেস ওয়্যার দ্য অ্যাকশন হ্যাপেন্স। তো ইন্ডিকেটস দ্য প্লেস ওয়্যার দ্য অ্যাকশন হ্যাপেন্স মানে কোন জায়গায় অ্যাকশনটা ঘটছে সেই জায়গাটা, যেগুলো অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস যেটা সেটা এখানে বসাতে হবে, সেই অ্যাডভার্বগুলো এখানে বসাতে হবে। ঠিক আছে, এখানে একটাই রয়েছে দেয়ার, সেটা এখানে বসানো হয়েছে, আর থাকলে আমরা খুঁজে নিয়ে লিখবো। ঠিক আছে, আর তারপর যেটা দেওয়া আছে ইন্ডিকেটস হাউ ওপেন সামথিং হ্যাপেন্স মানে কত, হাউ ওপেন মানে কত দ্রুত বা কত কীরকম একটা ফ্রিকোয়েন্সিতে যে কাজটা হয় সেটাকে বলা, সেটাকে এখানে বসাতে হবে। কত মানে প্রায় হচ্ছে কি তা বেশি হচ্ছে বা কবে হচ্ছে সেই সময়টা ফ্রিকোয়েন্সি, যেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো সেগুলো আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো আমরা এখানে লিখবো প্রথমে দেয়ার, তো দেওয়া আছে তোমার ডেইলি। ডেইলি মানে কি একটা নির্দিষ্ট সময় অন্তর হয়, এটা কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ঘরে বসবে। তো অ্যাডভার্ব অফ এই যে হাউ ইন্ডিকেট হাউ ওপেন সামথিং হ্যাপেন্স, তো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এই ঘরে আমরা লিখবো হচ্ছে ডেইলি, এটা হচ্ছে এই ঘরে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল ডেইলি। তারপর কিছু ইন্ডিকেটস ওয়াই দ্য অ্যাকশন ইজ পারফর্ম, অর্থাৎ কেন অ্যাকশনটা ঘটছে সেটা লিখতে মানে কারণে, অর্থাৎ যেটা আমরা বলবো কি অ্যাডভার্ব অফ যেটা কারণ। ঠিক আছে, যেটা আমরা একবার দেখে নিই অ্যাডভার্ব অফ রিজন, রিজন যেটা আমরা পড়লাম কারণ, কোনো কিছু কারণ বোঝায় আর কি সেটা। ওকে, কোনো কিছুর কারণ বোঝা যে অ্যাডভার্ব, সেটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ কজ, এই যে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। ঠিক আছে, দেয়ার ফর হেন্স এইগুলো তো কোনো কিছু কারণ বোঝায়। যেমন আমরা এখানে পেয়েছি, দেখো কী কী পেয়েছি এখানে হচ্ছে দেয়ার ফর এই একটা আছে, বিকজ এই একটা আছে, এগুলো হবে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। তো ইন্ডিকেটস হোয়াই এটা এই ঘরে বসবে। ঠিক আছে, কী কী পেলাম আমরা, দেয়ার ফর, দেয়ার ফর, আর হচ্ছে বিকজ। ঠিক আছে, বিকজ। নেক্সট হচ্ছে আমাদের কী দেওয়া আছে এখানে প্রায় যেটা ঘটে, ডেইলি একটা লিখেছে, আর কি আছে এখানে দেখবো আমরা। ডেইলির পরে হচ্ছে নাও, এটা হবে অ্যাডভার্ব অফ টাইম হবে নাওটা। ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইমের ঘরে লিখবো ইন্ডিকেটস হাউ অর ইন হোয়াট ম্যানার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার হবে। আর ইউজ টু টেক, এটা হচ্ছে কোশ্চেন। তো নাওটা আমাদের এই ঘরে বসবে। ঠিক আছে, এই ঘরে NOW নাও, অ্যাডভার্ব অফ অ্যাকশন। তো নামটা এই ঘরেই আমরা লিখবো। অ্যাডভার্ব অফ টাইম হয়, এটা এখানে ফ্রিকোয়েন্সি ঘরে দেওয়া আছে। অ্যাডভার্ব অফ টাইমের ঘরটা এখানে ঘরটা দেওয়া নেই। ঠিক আছে, আচ্ছা নাও ছাড়া আর কি আছে আমাদের, অফেন আছে। ঠিক আছে, অফেনটা লিখতে হবে। অ্যাডভার্ব অফ এই যে অফেনটা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ঘরে লিখতে হবে। অফেন লিখবো OFTEN। ঠিক আছে, দেয়ার ফর আর বিকজ এখানে আমরা লিখলাম। এরপর ইন্ডিকেটস হাউ অর ইন হোয়াট ম্যানার, ঠিক আছে কীভাবে ঘটছে, বা অ্যাডভার্ব অফ ম্যানার যেটা সেটা লিখতে হবে এই ঘরে। তো কীভাবে ঘটছে সেটা আমাদের লিখতে হবে, যেমন হচ্ছে এই যে রুডলি। ঠিক আছে, রুডলি, সিরিয়াসলি, অ্যাটেন্টিভলি, এগুলো হচ্ছে ব্রেভলি, এই সবই হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো প্রথমে লিখছি দেখো রুডলি, RUDELY, রুডলি। ওকে, RUDLY, রুডলি, RUDELY, এটা সরি বানানটা ভুল হয়েছে। তো এটা আমাদের হবে RUDED, রুডলি একটা পেলাম। তারপর হচ্ছে রুডলির পরে সিরিয়াসলি হবে, রুডলির পরে হচ্ছে সিরিয়াসলি, SERIOUSLY, রুডলি, সিরিয়াসলি। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাটেন্টিভলি, রুডলি, সিরিয়াসলি, অ্যাটেন্টিভলি আর ব্রেভলি। অ্যাটেন্টিভলি লিখবো, অ্যাটেন্টিভলি, আর হচ্ছে ব্রেভলি। ঠিক আছে, BRAVELY, ব্রেভলি। এইগুলো সব আমাদের হয়ে গেলো অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর ইউজ টু টেক কোশ্চেন, মানে কোশ্চেন তৈরি হয় যেগুলো দিয়ে, সেগুলো কি, যেমন হচ্ছে আমরা এখানে পেয়েছি হোয়াই। ঠিক আছে,
এই যে হোয়াই, এটা হচ্ছে অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আর কি। তো এখানে লিখবো হোয়াই, WHY, ঠিক আছে। তো এইগুলো এভাবে করে আমাদের লিখতে হবে কোনটা কোন ঘরে বসবে। এরপর দেখো এখানে রয়েছে লেটস লার্ন, চলো শিখি, স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানেও কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে এবং পড়তে বলা হচ্ছে এগুলোকে। নো আদার ইন্ডিয়ান পোয়েট ইজ অ্যাজ গুড অ্যাজ ট্যাগর। তো এখানে কি বলা হয়েছে, এটার অর্থটা কি না, নো আদার ইন্ডিয়ান পোয়েট ইজ অ্যাজ গুড অ্যাজ ট্যাগর, মানে হচ্ছে ট্যাগর বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, ঠিক আছে, অন্য কোনো ইন্ডিয়ান পোয়েট নেই এত ভালো আর কি, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ভালো কোনো ভারতীয় কবি আর নেই। তো এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ডিগ্রি হচ্ছে দেখো আমাদের 3 প্রকার ডিগ্রি হয়, এটা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে। পজিটিভ ডিগ্রি যেটা সাধারণভাবে বলা হয়, আর কম্পারেটিভ যেটা দুজনের মধ্যে বা যেটা তুলনা করা হয় আর কি, আর সুপারলেটিভ যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর এর প্রথমটা যেটা আমরা পড়লাম এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এরপর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি, ট্যাগর ইজ বেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান পোয়েট। তো ট্যাগর ইজ বেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান পোয়েট, মানে হচ্ছে অন্য যে কোনো ভারতীয় কবিদের মধ্যে ট্যাগর হচ্ছে ভালো। এরপর ট্যাগর ইজ দ্য বেস্ট ইন্ডিয়ান পোয়েট। তো ট্যাগর বা রবীন্দ্রনাথ ঠাকুর সবথেকে ভালো ভারতীয় কবি, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এই ডিগ্রি হচ্ছে 3 প্রকারের। In these 3 sentences, the degree of adjectives is changed, but the meaning has remained unchanged. তো এখানে এই যে 3টি বাক্য আমরা পড়লাম, এদের কিন্তু ডিগ্রিগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু এই যে বাক্যটার অর্থ বা মানে কিন্তু পাল্টায়নি, মানে একই আছে। এখানে আরও কয়েকটা বাক্য দেওয়া আছে, বলা হচ্ছে কি, ভেরি ফিউ সায়েন্টিস্ট বোর্ন ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বোস। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ বোসের মতো আমাদের আমাদের দেশে খুব কম সায়েন্টিস্টই আছে, জন্মগ্রহণ করেছিল আর কি। বোস ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার সায়েন্টিস্ট বোর্ন ইন আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, মানে তুলনা করা হয়েছে। বোস ইজ বেটার, মানে বোস ইজ গ্রেটার, বোস হচ্ছে আরও মহান, দেন মোস্ট আদার সায়েন্টিস্ট বোর্ন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে, যে সমস্ত মানে বিজ্ঞান আর কি, তাদের মধ্যে বোস হচ্ছে আরও মহান ব্যক্তি। বোস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইভেন বোর্ন ইন আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো বোস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, বোস হচ্ছে মানে যে মহান যে সমস্ত সায়েন্টিস্ট আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বোস একজন। তো এইখানে আমাদের দেওয়া আছে দেখো, হেয়ার অলসো দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ চেঞ্জেস ফ্রম ওয়ান সেন্টেন্স টু আনাদার, বাট দ্য মিনিং অফ অল 3 সেন্টেন্সেস রিমেন সেম। তো আমরা ডিগ্রিটাকে কী করছি, একটা ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে চেঞ্জ করছি, কিন্তু বাক্যটার যে অর্থ বা মানে সেটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, বা পরিবর্তন আমাদের করা চলবে না। লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 11, এখানে দেওয়া আছে ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এখানে এই বাক্যগুলো ডিগ্রি চেঞ্জ করতে হবে, যেমন এখানে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থগুলো আমাদের সেম রাখতে হবে। ওকে, তো প্রথমে কী দেওয়া আছে, নাম্বার এতে, প্ল্যান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিম্যালস, মানে যে গাছেরা প্রাণীদের মতোই সেন্সিটিভ, মানে প্রাণীদের মতোই হচ্ছে সংবেদনশীল। এটা বলা হচ্ছে চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। তো কম্পারেটিভ ডিগ্রি মানে কি, দুটোর মধ্যে এখানে গাছ আর প্রাণী দেওয়া আছে, ঠিক আছে, দুটোর মধ্যে তুলনা করতে হবে। এখানে বলা হচ্ছে গাছ কিন্তু প্রাণীদের মতোই সেন্সিটিভ, তাহলে আমরা কি লিখতে পারি না, প্রাণীরা গাছের থেকে বেশি সেন্সিটিভ নয়, এটা তুলনা করতে পারি। তো আমরা লিখবো কি, দেখো, অ্যানিম্যালস আর নট মোর সেন্সিটিভ, ঠিক আছে, সেন্সিটিভ, অ্যানিম্যালস আর নট মোর সেন্সিটিভ দেন প্ল্যান্টস, অর্থাৎ প্রাণীরা কিন্তু গাছেদের থেকে বেশি সেন্সিটিভ নয়। তার মানে কি, তার মানে হচ্ছে গাছেরা আর প্রাণীরা একই রকমের সেন্সিটিভ, ঠিক আছে। এরপর সিমলা ইজ কুলার দেন কলকাতা, সিমলা হচ্ছে কলকাতা থেকে বেশি ঠান্ডা। তো চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তো সিমলা ইজ কুলার, সিমলা হচ্ছে বেশি ঠান্ডা, সিমলা বেশি ঠান্ডা কার থেকে, কলকাতা থেকে।
এটা কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে, তো এটা চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি করতে হবে। ওকে, তো আমরা কি লিখবো, কলকাতা হচ্ছে সিমলার থেকে সিমলা ইজ বেশি ঠান্ডা, সিমলাতে ঠান্ডা বেশি, কলকাতা ঠান্ডা কম। এটা আমরা লিখবো, দেখো কলকাতা ইজ নট, আমরা প্রথমে কলকাতা লিখছি, দেখো কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। অর্থাৎ কলকাতা সিমলার মতো ঠান্ডা নয়। ওকে, তো আমরা এটাকে কি বুঝতে পারছি না, সিমলা কলকাতা থেকে বেশি ঠান্ডা। ওকে, এরপর উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। উমেশ যাদব হচ্ছে সব থেকে ফাস্টেস্ট বোলার, মানে এই ভারতবর্ষের যে টিম, ভারতের টিম, সেখানে সব থেকে ফাস্টেস্ট বোলার, দ্রুতগামী বল ছোড়ে আর কি। চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে লিখতে হবে। তো আমরা এটা কি লিখবো, উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো দেখো এখানে আমরা এটাকে লিখবো কি, উমেশ যাদব ইজ এটা চেঞ্জ ইনটু কম্পারেটিভ করতে বলে, তো উমেশ যাদব ইজ চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, এটা ফার্স্ট সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, তো উমেশ যাদব ইজ মোর ফাস্টার লিখবো, মোর ফাস্টার বোলার ইন any other bowler in the Indian cricket team, ওকে, অর্থাৎ উমেশ যাদব ভারতীয় যে ক্রিকেট টিম, ঠিক আছে, সেখানে অন্য যে কারোর থেকে বেশি দ্রুতগামী বল ছোড়ে, অর্থাৎ তিনি সব থেকে বেশি বল জোরে ছোড়েন। এরপর ইশান্ত শর্মা ইজ টলার দ্যান এনি আদার ইন্ডিয়ান ক্রিকেট, তো ইশান্ত শর্মা অন্য যে কোনো ইন্ডিয়ান ক্রিকেটের থেকে বেশি লম্বা। চেঞ্জ ইনটু সুপারলেটিভ ডিগ্রি, এটাকে সুপারলেটিভ ডিগ্রি লিখতে হবে। তো সুপারলেটিভ ডিগ্রি আমরা লিখবো কি, ইশান্ত শর্মা ঠিক আছে, ইশান্ত শর্মা ইজ, এটাকে আমাদের বলা হয়েছে কিসে, সুপারলেটিভ ডিগ্রি লিখতে হবে। তো ইশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট, Ishant Sharma is the taller than any other Indian cricketer. So Ishant Sharma is the tallest in the Indian ক্রিকেটার। ওকে, তো ইশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেটার, মানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ইশান্ত শর্মা হচ্ছে সব থেকে লম্বা। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রি লিখতে হবে। তো আমরা কি লিখবো, মাউন্ট এভারেস্ট, দেখো মাউন্ট এভারেস্ট EVERE হবে, মাউন্ট এভারেস্ট চেঞ্জ ইন, এটা পজিটিভ ডিগ্রিতে লিখতে হবে। এবং এখানে কি দেওয়া আছে, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা দেখো এখানে একটু এটাকে চেঞ্জ করে লিখতে হবে, দেয়ার ইজ লিখবো, দেয়ার ইজ নো
other mountain, MOUNT. There is no other mountain there is no other mountain as high as the Mount Everest. ওকে, মাউন্ট এভারেস্টের মধ্যে এত উঁচু পর্বত শৃঙ্গ আচ্ছা ইন দ্য ওয়ার্ল্ড দেওয়া আছে, তো ইন দ্য ওয়ার্ল্ড লিখবো, অ্যাজ দ্য মাউন্ট এভারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। দেখো দেয়ার ইজ নো আদার মাউন্টেন অ্যাজ হাই অ্যাজ দ্য মাউন্ট এভারেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীতে মাউন্ট এভারেস্টের মতো এত উঁচু পর্বত আর নেই। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের পজিটিভ ডিগ্রি। নেক্সট অ্যাক্টিভিটি 12, এখানে দেওয়া আছে ইন দিস লেসন ইউ হ্যাভ রিড দ্য বায়োগ্রাফি অফ আ গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট। অর্থাৎ এই যে আমরা পড়লাম যে গল্পটা বা যে জীবনীটা, এখানে আমরা একজন বিখ্যাত বিজ্ঞানীর যে জীবনী বা বায়োগ্রাফি সেটা সম্পর্কে পড়লাম। নাও রাইট আ বায়োগ্রাফি, এখন তোমাকে একটি বায়োগ্রাফি লিখতে বলা হচ্ছে ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, 70টা শব্দের মধ্যে, প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে, হু ওয়াজ আনাদার গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, যিনি হচ্ছেন অন্য একজন ভারতীয় বিজ্ঞানী। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে হিন্টসগুলো দেওয়া আছে, এগুলোর সাহায্যে তোমাকে একটা মানে এটা লিখতে বলা হচ্ছে এই বায়োগ্রাফিটা। এখানে সব কিছু দেওয়া আছে, তোমার বার্থ মানে জন্ম দেওয়া আছে, এডুকেশান দেওয়া আছে, শিক্ষা কোথায় হয়েছে সেটা দেওয়া আছে, কী কী ডিগ্রি পেয়েছিলেন তা দেওয়া আছে, তিনি মানে কি পুরস্কার পেয়েছিলেন তা দেওয়া আছে। ঠিক আছে, তার সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া আছে, জাস্ট এগুলোকে আমাদের একটু সাজিয়ে নিয়ে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো কীভাবে এটাকে তোমরা সাজিয়ে লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে লিখে দেখাচ্ছি। দেখো এখানে আমি দেখো প্রথমে প্রথমে দেখে নিয়ে আমাদের কার সম্পর্কে লিখতে বলা হয়েছে। এটা বার্থ, মানে বার্থ হচ্ছে কত 1861, 1861 খ্রিস্টাব্দে খুলনা জেলায়। ঠিক আছে, নাম ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে। আর এটা হচ্ছে আমাদের কাদের সম্পর্কে বলা হচ্ছে, প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে জীবনীটা লিখতে হবে। তো প্রথমে আমরা যেটা লিখবো আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আমরা যেটা মানে যার সম্পর্কে লিখতে বলা হয়েছে সেটা হেডিংটা আমাদের লিখতে হবে। তো আমরা এখানে লিখছি আচার্য প্রফুল্ল চন্দ্র রয়। ঠিক আছে, আমরা হেডিংটা লিখলাম আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এটা লেখার পর আমরা এবার লেখাটা শুরু করব। বার্থ দেখো দেওয়া আছে কত 1861 খ্রিস্টাব্দে খুলনা। ঠিক আছে, যেটা এখন বাংলাদেশে। তো আমরা এখানে প্রথমে লিখবো আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যেটা আমি হেডিংয়ে লিখেছি সেটাই এখানে আরেকবার লিখে দিচ্ছি। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায়, দেখো এবার কি লিখবো, ওয়াজ বোর্ন, জাস্ট এইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওয়াজ বোর্ন, মানে আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন। এবার আমাদের এখানে দেখে দেখে যে অংশগুলো আছে সেগুলো লিখে দেবো। কত খ্রিস্টাব্দে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওয়াজ বোর্ন, এখানে একটা ইন লিখবো, ইন এখন সালের আগে ইন লিখতে হয়, ইন 1861, 1861 খ্রিস্টাব্দে। কোথায়, সেটা হচ্ছে খুলনা, দেখে দেখে লিখে দেবো খুলনা। ওকে, আর যেটা হচ্ছে নাও ইন বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে, ওকে, হয়ে গেল প্রথমে একটা সেন্টেন্স। তারপর কী দেওয়া আছে, এডুকেশন, তার শিক্ষা দেওয়া আছে। তো দেখো আমরা কি লিখবো, হি এডুকেটেড, মানে তিনি শিক্ষিত হয়েছিলেন বা শিক্ষা লাভ করেছিলেন। কোথায় শিক্ষা লাভ করেছিলেন, ইন ভিলেজ পাঠশালা, আর কোথায়, হেয়ার স্কুল। ঠিক আছে, আর হচ্ছে অ্যালবার্ট স্কুল, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ফুল স্টপ দিয়ে দেবো। এবার কী দেওয়া আছে দেখো, ফার্স্ট এন্ট্রান্স এক্সামিনেশন 1879, মানে 1879 খ্রিস্টাব্দে তিনি এন্ট্রান্স এক্সামিনেশন পাস করেছিলেন। তাহলে আমরা এখানে সেন্টেন্স টাইপে লিখবো, হি পাসড entrance examination in 1979. ওকে,
তারপর দেওয়া আছে FA from Metropolitan College. তো he passed entrance examination in 1879 and did his FA from Metropolitan College, okay, in 1882. ওকে, তো এই পর্যন্ত হয়ে গেল। এরপর কী দেওয়া আছে, ওন গিলক্রিস্ট স্কলারশিপ 1882, মানে গিলক্রিস্ট যে স্কলারশিপ এটা তিনি পেয়েছিলেন। তো এরপর আমরা লিখব হি ওন গিলক্রিস্ট স্কলারশিপ। তো হি ওন, এখানে দা লিখবো একটা, অন দ্য গিলক্রিস্ট স্কলারশিপ ইন 1882. ওকে, আচ্ছা এটা ঠিক আছে, আমরা একটা সেন্টেন্স লিখে দিলাম। আচ্ছা, এরপর দেখো কি দেওয়া আছে, ওয়েন টু লন্ডন। তারপর তিনি কোথায় গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন। তারপর আমি বলবো দেখো, দেন হি ওয়েন টু লন্ডন। তারপর তিনি লন্ডন গিয়েছিলেন, লন্ডনের এলটা ক্যাপিটালে লিখবো, ঠিক আছে। তারপর তিনি গিয়েছিলেন কোথায়, লন্ডন। এরপর বিএসসি ফ্রম এডিনবার্গ ইউনিভার্সিটি আর ডিএসসি এডিনবার্গ ইউনিভার্সিটি। বিএসসি আর ডিএসসি এই দুটো ডিগ্রি তিনি এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে তিনি পেয়েছিলেন। তো দেখো আমরা কি লিখব, হি গট বিএসসি and DSC. He got BSc and DSC from Edinburgh University. ঠিক আছে। তো হি গট দ্য বিএসসি আর ডিএসসি ডিগ্রি তিনি এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে পেয়েছিলেন, সেটা আমরা লিখে দিলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল, ঠিক আছে, ডিএসসি পর্যন্ত। এবার প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, তিনি প্রেসিডেন্সি কলেজের প্রফেসর হয়েছিলেন। তারপর আমরা লিখব হি বিকেম প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, আচ্ছা, in 1889. So he became the professor, এখানে দা লিখবো, he became the professor of presidency college in 1889. ওকে, তারপর ফার্স্ট টু প্রিপেয়ার মার্কিউরাস নাইট্রাইট ইন ল্যাবরেটরি, তিনি প্রথম পরীক্ষা করে এই যে মার্কিউরাস নাইট্রাইট তিনি আবিষ্কার করেছিলেন। তো আমরা লিখবো দেখো, he was the first to prepare mercurous nitrite in laboratory in 1896. 1896 খ্রিস্টাব্দে তিনি প্রথম পরীক্ষা করে এই যে মার্কিউরাস নাইট্রাইট এটা আবিষ্কার করেছিলেন। এরপর এস্টাবলিশড বেঙ্গল কেমিক্যালস, তিনি বেঙ্গল কেমিক্যালস এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো হি এস্টাবলিশড বেঙ্গল কেমিক্যালস in 1901. ওকে, তারপর দেখো হি জয়েন্ট সায়েন্স কলেজ অ্যাজ কলেজ প্রফেসর। তো আমরা লিখবো হি জয়েন্ড JOINED জয়েন্ট সায়েন্স
কলেজ অ্যাজ পালিত প্রফেসর। ওকে, পালিত প্রফেসর। তারপর কী দেওয়া আছে, ডেথ দেওয়া আছে 1944, অর্থাৎ 1944 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। তো দেখো আমরা এখানে লিখব দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট, SCIE সায়েন্টিস্ট died in 1944। ঠিক আছে, এই বিখ্যাত বিজ্ঞানী তিনি মারা গিয়েছিলেন হচ্ছে 1940 খ্রিস্টাব্দে। দেখো আমরা এখান থেকে এটা দেখে জাস্ট এই তথ্যগুলোকে নিয়ে একটু আধটু জাস্ট প্রথমে সাবজেক্টটা আমরা দিয়েছি। ঠিক আছে, সাবজেক্টটা দিয়েছি, সাবজেক্টটা হচ্ছে হি দিয়েছে, কোথাও আচার্য প্রফুল্লচন্দ্র রায়, কোথাও ভাবটাকে দিয়েছি। ঠিক আছে, এরকম করে দিয়ে সম্পূর্ণ দেখো এটাকে কিন্তু আমরা হচ্ছে পুরোটাকে লিখে দিয়েছি। ঠিক আছে, একটু আধটু চেঞ্জ করে আমরা এটাকে কিন্তু লিখলাম। তো তোমরা এটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, পুরো এটা খুব সহজেই তোমরা কিন্তু এটাকে মনে রাখতে পারবে, মুখস্থ করতে পারবে। একটু আধটু তোমাদের যে মানে আউটলাইনগুলো তো দেওয়াই থাকবে, সেগুলো দেখেই এগুলোকে যেভাবে বানিয়ে যেভাবে লিখলাম তোমাদের কিন্তু এইভাবেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি পুরো বায়োগ্রাফির যদি তোমাদের এই প্রফুল্লচন্দ্র ছাড়া অন্য যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি যদি দেয়, জাস্ট এই প্রসেসেই তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে, সাবজেক্টগুলো যোগ করে দেবে এবং শেষে এবং মাঝখানে দু একটা মানে যেগুলো ভার্বের প্রয়োজন হবে, এবং সবসময় এটা কিন্তু লিখতে হবে পাস্ট টেন্সে লিখতে হবে। ঠিক আছে, তো পাস্ট টেন্সে আমরা লিখেছি। আচ্ছা, এরপর আমাদের যেটা দেওয়া আছে অ্যাক্টিভিটি 13, এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ কাম টু নো দ্যাট দ্য লোকাল পোস্টম্যান ওয়াজ ডেলিভার্ড ইউর লেটার টু ইউর নেবার্স হাউস বাই মিস্টেক। এখানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ কাম টু নো, তুমি জানতে পেরেছো যে লোকাল পোস্ট অফিসের যে পোস্টম্যান পিয়ন সেটা চিঠি, তোমার যে চিঠি সেটা ভুলবশত তোমার প্রতিবেশীদের কাউকে দিয়ে দিয়েছে। রাইট আ লেটার টু দ্য পোস্ট অফিস উইথ আ রিকোয়েস্ট টু রিটার্ন দ্য লেটার টু রিকোয়েস্ট দ্য লেটার টু রিটার্ন দ্য লেটার টু, অর্থাৎ তোমাকে একটি চিঠি লিখতে হবে পোস্ট অফিসে, যেটাকে এবং তোমাকে অনুরোধ করতে হবে, সেখানে রিকোয়েস্ট করতে হবে যে তোমার সেই চিঠিটা যাতে তোমার কাছে ফিরিয়ে দেয় আর কি। ঠিক আছে, ফিরে আসে। তো এরকম একটা লেটার লিখতে হবে। তো লেটারটা আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি, জাস্ট আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা লেটারটা লিখবে। তো লেটার লেখার জন্য প্রথমে দেখো তোমরা কি করবে, প্রথমে সবার উপরে যেহেতু একটা পোস্টম্যানকে লিখতে হবে, তো টু দ্য পোস্টমাস্টারকে লিখতে হবে। কলকাতা পোস্ট অফিস, মানে এখানে তোমার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের অ্যাড্রেসটা এখানে লিখবে। আমি যে কোনো একটা অ্যাড্রেস এখানে লিখে দিয়েছি। তো তোমার যে পোস্ট অফিসের ঠিকানা সেটা এখানে লিখবে। সাবজেক্ট হচ্ছে কি, রিকোয়েস্ট টু রিটার্ন মিসডেলিভার্ড লেটার, অর্থাৎ যে লেটারটা মিসডেলিভার করা হয়েছে, মানে সঠিক জায়গায় যায়নি আর কি। ঠিক আছে, তো সেই সম্পর্কে আমাদের লেটার বা চিঠি। রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, স্যার হলে স্যার লিখবে, ম্যাডাম হলে ম্যাডাম লিখবে। আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাতে চাই, দ্যাট আ লেটার অ্যাড্রেসড টু মি, যে একটা লেটার যেটা আমাকে লেখা হয়েছিল আর কি, আমার কাছে আসার কথা ছিল, হ্যাজ বিন মিস্টেকেনলি ডেলিভার্ড টু মাই নেবার্স হাউস বাই দ্য লোকাল পোস্টম্যান, লোকাল যে পোস্টম্যান বা পিয়ন তার দ্বারা আমার সেই চিঠিটা, ঠিক আছে, আমার যে প্রতিবেশী তার কাছে ভুলবশত চলে গেছে। দিস হ্যাজ কজড ইনকনভিনিয়েন্স টু মি অ্যাজ দ্য লেটার ইজ ইম্পর্টেন্ট, যেহেতু এই লেটারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই এটার জন্য আমার কিন্তু আমি খুব সমস্যায় পড়েছি। I earnestly request you to look into the matter and arrange to return the letter to my correct address as soon as possible। অর্থাৎ I earnestly request, আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, ইউ মানে আপনাকে, টু লুক ইন্টু দ্য ম্যাটার, এই ব্যাপারটিকে দেখার জন্য। ঠিক আছে, অ্যান্ড অ্যারেঞ্জ টু রিটার্ন দ্য লেটার, এবং টু মাই কারেক্ট অ্যাড্রেস, আমার সঠিক যে ঠিকানা সেখানে যাতে চিঠিটা আসে তার ব্যবস্থা করতে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আই শ্যাল বি গ্রেটফুল ফর ইউ প্রম্পট অ্যাকশান, মানে খুব তাড়াতাড়ি অ্যাকশান নেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাঙ্কিং ইউ ইউরস ফেথফুল, এখানে নিজের পুরো নামটা লিখবে, তারপরে এখানে নিজের পুরো অ্যাড্রেসটা লিখবে। ঠিক আছে, এটার বাংলা অর্থ এখানে দেওয়া আছে, তোমরা বাংলাটি এখান থেকে কিন্তু পড়তে পারবে, বাংলার অর্থটা এখানে কি বলতে চাওয়া হয়েছে। ঠিক আছে, বাংলাতে যদি এরকম চিঠি লিখতে চাই সেক্ষেত্রে তোমরা কিন্তু লিখতে পারবে। আগের যেটা আমরা লিখলাম, ঠিক আছে, এই যে জীবনীটা, এটাও এখানে আমরা দেখে নাও, এবং এটার যে বাংলা অর্থ সেটাও এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা বাংলাটাও এখান থেকে পড়ে নিতে পারবে।
তো দেখো এরপর আমাদের যেটা রয়েছে সেটা আমরা একবার এখানে পোস্টার, এখানে বলা হচ্ছে লেটস ওয়ার্ক টুগেদার। এখানে দলবদ্ধভাবে কাজ করতে বলা হচ্ছে, পোস্টার মেকিং এখানে একটা দেওয়া আছে, জাস্ট আমাদের তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছে এখানে কী বলতে বলা হয়েছে আর কি, এগুলো তো আমাদের পরীক্ষাতে আসবে না। তো টেক আ সিট অফ চার্ট পেপার, একটা চার্ট পেপারে সিট নিতে বলা হয়েছে। কালেক্ট অফ পোস্ট কার্ড সাইজ পিকচার অফ অ্যানি ফেমাস ইন্ডিয়ান সায়েন্টিস্ট, মানে কোনো বিখ্যাত ভারতীয় যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানের একটা পোস্ট কার্ড সাইজের একটা পিকচার বা ছবি সেটা সংগ্রহ করতে হবে তোমাকে। পেস্ট দ্য পিকচার অন দ্য সিট পেপার, এবার যে সিট পেপারটা নিয়েছিলে সেখানে এই মানে ছবিটাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। রাইট ইন ব্রিফ অ্যাজ শন ইন হিন্টস অফ অ্যাক্টিভিটি 12 অ্যাবাউট হিম অর হার। এবার এই অ্যাক্টিভিটি 12 আমরা যেটা যে পড়লাম আর কি, এই যে আউটলাইনগুলো দেওয়া আছে, জন্ম, কোথায় পড়াশোনা করেছিলেন, কি ডিগ্রি পেয়েছিলেন, কত সালে মারা গিয়েছিলেন, কোন, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে এই যে চার্ট পেপারটা যার উপরে যে বিজ্ঞানীর ছবিটা তুমি লাগাবে তার সম্পর্কে লিখতে হবে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত খ্রিস্টাব্দে, কোথায় পড়াশোনা করেছিলেন, তিনি কী মানে উপাধি পেয়েছিলেন, ঠিক আছে, কী কী ডিগ্রি তার ছিল, কবে মারা গিয়েছিলেন, এই তথ্যগুলো লিখতে হবে। পেস্ট থিন স্ট্রিপ অফ উড অন ইদার এজ অফ দ্য পোস্টার। এবার এই পোস্টারের চারিদিকে তোমাকে একটা কাঠের একটা পাতলা মানে যে কাঠি সেগুলো লাগিয়ে দিতে হবে, যেরকম ফটো বাঁধায় আর কি, সেই রকম। ডিসপ্লে দ্য পোস্টার ইন দ্য ক্লাসরুম, এবার এই ক্লাসরুমে তোমাকে এই পোস্টারটাকে ডিসপ্লে করতে হবে, অর্থাৎ দেখাতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 7-এর লেসন 9 যেটা ছিল, সম্পূর্ণ লেসনটা আমরা পড়ে তারপর যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সমস্ত সলভ করলাম। পরবর্তী ভিডিওতে লেসন 10 যেটা রয়েছে দ্য ইকোয়িং গ্রিন, এটা আমরা পড়বো এবং তারপর যে অ্যাক্টিভিটি থাকবে সেগুলোকেও সলভ করব। ওকে, তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ভিডিওটি আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।